আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন তার নাম উৎসব। ওনার বাড়ি মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের রতনপুর গ্রামে। মুন্সিগঞ্জে ওনাদের যে বাড়িটা, এইটা ওনারা 1983 সালের দিকে জ্যোতির্ময় দাস নামক একজন প্রভাবশালী হিন্দু ব্যক্তির কাছ থেকে কিনেছিলেন। এই জ্যোতির্ময় দাস উনি জমিদার গোছের একজন মানুষ ছিলেন। 1983 সালের দিকে উনি এই অঞ্চলে থাকা ওনার সব সম্পত্তি বিক্রি করে ভারতে ওনার আত্মীয় স্বজনদের কাছে চলে যান স্থায়ীভাবে। তো ওনারা যেই বাড়িটা কিনেছিলেন এটা অনেক পুরনো ধাঁচের একটা বাড়ি। এই বাড়িটা বেশ ভয়ঙ্করই বলতে হবে, যেহেতু অনেক দিন হয়ে গিয়েছিল এই বাড়িটার বয়স। এই বাড়িটা বিক্রি করে চলে যাওয়ার পর এই যে উৎসব ভাই, ওনার যে দাদা, ওনার চাচা বা ওনারা যারা আত্মীয় স্বজন আছেন, ওনারা এই বাড়িতে উঠে পড়েন। এই বাড়িতে একটা বড় আকৃতির কালী মন্দির ছিল। অনেকেই নাকি এই মন্দিরটাকে জাগ্রত কালী মন্দির বলে অভিহিত করতেন। যখন এই বাড়িটা ওনারা কিনে নিলেন, কিনে নেবার পর একটা বিষয় তো ওনারা আসলে করবেনই, কারণ যেহেতু ওনারা মুসলিম একটা বাসার মধ্যে যদি মন্দির থাকে, বিষয়টা তো আসলে ধর্মীয়ভাবে হোক আর যে কোনো কারণেই হোক, এটা তো আসলে শোভনীয় নয়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও তো আসলে এটা ওনারা রাখতে পারেন না। এই কারণে এই মন্দিরটাকে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেন। যেহেতু এটা বাড়ির ভেতরে, ওনারা জেনেছেন যে অত্র এলাকার সবচাইতে বড় কালী পূজা নাকি এই মন্দিরে হতো। যেহেতু এটা বাড়ির ভেতরে পড়ে গেছে আর ওনারা মুসলিম পরিবার, নামাজ কালাম পড়েন, স্বাভাবিকভাবেই তো এটা আসলে রাখাটা যাচ্ছে না। এই জন্য মন্দিরটা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেন পারিবারিকভাবে। ভেঙে ফেলার জন্য যখন সিদ্ধান্ত নেওয়া হয়, ওনারা যে ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখেছিলেন এরকমটা না। 7 জন শ্রমিক নিযুক্ত করা হয়। আর এইটা ভাঙার জন্য এই উৎসব ভাইয়ের একজন চাচা মেইন ভূমিকা পালন করেন, তার নাম হচ্ছে মুকুল। উনি 7 জন শ্রমিককে এই কাজে লাগান। মন্দিরটা ঠিকঠাক মতোই ভেঙে ফেলার কাজটা সম্পন্ন করা হয়। ভেঙে ফেলার পর এই যে 7 জন শ্রমিক যারা এইটা ভাঙার কাজে নিয়োজিত ছিলেন, ওনারা অল্প সময়ের মধ্যেই রহস্যময় কারণে একে একেই 7 জনই মারা যান। সর্বশেষ থাকলো এই মুকুল চাচা। উনি হঠাৎ করে নাকি একটা পাগলা কুকুরের দ্বারা আক্রান্ত হন। অর্থাৎ এই পাগলা কুকুর কোথা থেকে এসে যেন ওনাকে কামড় দেয়। ওই সময় অর্থাৎ এই 1983 সালের দিকে, তখন তো যেই ভ্যাকসিনগুলো ছিল, তখন এই ভ্যাকসিনগুলোর ধরন ছিল যে নাভির চতুর্দিকে 14টা ইঞ্জেকশন দিতে হবে। এই ইঞ্জেকশনগুলো কিন্তু নির্দিষ্ট সময় অন্তর অন্তর দিতে হতো। তো উনি 13টা ইঞ্জেকশন দিয়েছিলেন। 14তম ইঞ্জেকশনে গিয়ে হলো একটা সমস্যা। ইঞ্জেকশন যেটা দেয়া হয়েছিল এটার আসলে ডেট এক্সপায়ার্ড হয়ে গিয়েছিল, অর্থাৎ এটার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল। মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবার কারণে এই ইঞ্জেকশনটা ওনার শরীরে কাজ করেনি, যার ফলশ্রুতিতে ওনার শরীরে জলাতঙ্ক রোগ দেখা দেয়। আর এই রোগ একবার হলে বাঁচার সম্ভাবনা খুবই কম থাকে। এটা পৃথিবীর প্রাচীনতম রোগগুলোর মধ্যে একটা। মুকুল চাচা উনি এই জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে মারা যান। যারা এই 8 জন এই মন্দির ভাঙার কাজে নিয়োজিত ছিলেন, ওনারা এভাবেই মারা গিয়েছিলেন। অন্য 7 জনের বিষয়ে উৎসব ভাই খুব একটা কিছু বলতে পারেননি, তবে ওনার চাচা সম্পর্কে বলেছেন যে ওনার মৃত্যুটা ঠিক এইভাবে হয়েছিল। শোনা যায় ওই মন্দিরে ভয়ঙ্কর একটা বিশাল সাপ আসতো, কেউটে টাইপের সাপ। এই সাপটাকে নাকি দুধ কলা দিয়ে খেতে দেয়া হতো। এই সাপটা এই খাবারগুলো খেত। যেহেতু 1983 সালে এই বাড়ির মূল মালিক তারা চলে গিয়েছেন, এরপর ওই সাপটাকে আর দেখা যায় নাই, আর মন্দিরটাও ভেঙে ফেলা হয়েছে। এই বাড়িটা কেনার পর এই উৎসব ভাইয়ের মা এবং বাবা চিলেকোঠার দিকে যে ঘরটা ছিল ওই ঘরটাতে থাকতে শুরু করেন। যেহেতু ওনাদের পরিবারটা বড় ছিল, 7 জন চাচা ছিল, ফুপু ছিল, অনেক বড় পরিবার। ওরা সবাই তো এই বাড়িতে এসে উঠেছেন। তো উৎসব ভাইয়ের মা বাবা ওনারা চিলেকোঠার ওই ঘরটাতে থাকা শুরু করেন। তো একদিন ছাদে বসে ওনারা দুজন কথাবার্তা বলছিলেন, গল্পগুজব করছিলেন। হঠাৎ করে একটা দৃশ্য ওনারা দেখেন। পুরনো হিন্দু বাড়ি হয় কিন্তু আশেপাশে অনেক বড় বড় গাছপালা ছিল। এর মধ্যে অন্যতম ছিল একটা বিশাল বড় আম গাছ। তখন
এই উৎসব ভাইয়ের মা বাবা দুজনেই খেয়াল করেন এই আম গাছের একদম উপরের দিকে পাতার উপরে অনেকগুলো কুকুর কোত্থেকে যেন চলে আসছে এবং ঘেউ ঘেউ করে ঝগড়া করছে। আমরা যখন দেখি যে অনেকগুলো কুকুর ঝগড়াঝাটি করে যেরকম দেখা যায় আর কি, যেরকম শব্দ হয় ওই রকম ওনারা এটা দেখলেন। তো এটা তো দেখেছেন, দেখার পর ওরা তাড়াতাড়ি ঘরে চলে আসেন, কারণ গাছের উপরে কুকুর এসে এইভাবে ঝগড়াঝাটি করবে এটা তো স্বাভাবিক কিছু না। এরপর আর একটা দিন ঘটে ওনার মায়ের সাথে ভয়ঙ্কর একটি ঘটনা। ওই বাড়িতে একটা গাব গাছ ছিল। বিকালের দিকে ওনার মা কোনো কারণে ওই দিকটাতে হাঁটতে গিয়েছেন। তো হাঁটতে যাবার পর হঠাৎ করে উনি নাকি গাব গাছের উপরের দিকে তাকানোর সাথে সাথেই উনি ধপাস করে সেন্সলেস হয়ে উপর হয়ে মাটিতে পড়ে যান। উনি যখন মাটিতে পড়েন ওনার মুখের এক পাশ খুব বাজেভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল, অনেক দিন ধরে ট্রিটমেন্ট করাতে হয়েছিল। তো যখন উনি পড়ে যান এরপর থেকে ওনার রক্ত বমি শুরু হয়। তখন তো বাড়ির অন্য সদস্যরা বলেন যে দ্রুত হসপিটালে নিতে হবে। কেউ কেউ আবার বলেন যে না, হসপিটালে নিলে লাভ হবে না, হসপিটালে যদি নিতেই হয় পরে এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে তাকে ভালো একটা কবিরাজ দেখাতে হবে। ওই এলাকায় নাম করা একজন কবিরাজ ছিলেন, তার নাম সাধু, সবাই সাধু বলে ডাকতেন। সঙ্গত কারণে তার নামটা আমরা বলছি না, যদিও বা উৎসব ভাই তার নামটা বলেছেন। তো এই সাধুকে ডেকে আনা হয়। উনি অত্র এলাকা সহ আশেপাশের অনেক এরিয়ায় বেশ নাম করা ছিলেন, অনেক জটিল জটিল জিন রিলেটেড সমস্যার সমাধান করেছিলেন। উনি আসেন, আসার পর উনি ঝাড়ফুঁক করে দেন। তো আল্লাহর রহমতে এই সমস্যাটা কেটে যায়। সুস্থ হতে 3-4 দিন সময় লেগেছিল, তবে ওনার মুখের যেই অংশে আঘাত লেগেছিল এইটা মেডিকেল ট্রিটমেন্টে আস্তে আস্তে ভালো হয়েছিল আর কি, যেহেতু এটা শারীরিকভাবে একটা অংশ বাইরে থেকে আঘাতপ্রাপ্ত হয়েছে। এইটার যে ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্টটা উনি নিয়েছিলেন। উৎসব ভাই বলেছেন একদিন ওনার দাদি উনি দেখলেন যে ওনার বাসার পাশে যে একটা চালতা গাছ আছে, অর্থাৎ ওই বাড়িতে তো অনেক গাছ ছিল, ফলের গাছ ছিল, তারপরে কাঠের গাছ ছিল, তো বড় আকৃতি একটা চালতা গাছ ছিল। উনি দেখেন সন্ধ্যার দিকে ওই চালতা গাছের উপরে সাদা শাড়ি পরা একটা নারী অবয়ব বসে আছে। উনি জাস্ট এতটুকুই দেখেছিলেন। এরকম সমস্যা কিন্তু অনেক হতো, ছোটোখাটো সমস্যা, এটা বলতে গেলে আসলে শেষ করা যাবে না। এখন এই সমস্যা তো সমাধান করার দরকার। কি করা যায় বিভিন্নভাবে ওনারা ট্রিটমেন্ট করেছিলেন এই সমস্যা সমাধানের জন্য, কিন্তু তেমন কোনো লাভ হয়নি। উৎসব ভাইয়ের মায়ের দুঃসম্পর্কের এক খালা, অর্থাৎ যিনি আবার উৎসব ভাইয়ের নানি হন, মায়ের খালা ওনার সম্পর্কে নানি হন আর কি, ওনার সাথে নাকি খুব শক্তিশালী একটা জিন ছিল। চিন্তা করলেন যে তার কাছে যাওয়া যেতে পারে। তো সেই খালা থাকতেন আবার চাঁদপুরে, ওনার শ্বশুর বাড়িতে আর কি। সেখানে গিয়েছেন। এই খালার একটা বিশেষত্ব ছিল, উনি নাকি পানিতে নেমে গোসল করতে পারতেন না। চাঁদপুর তো নদী এরিয়া, ওখানে নদী, খাল, বিল, পুকুর এগুলোই বেশি, কিন্তু উনি পানিতে যে নেমে গোসল করবেন, ডুব দিবেন, এটা পারতেন না। উনি পানির কাছে যাওয়া মাত্রই নাকি পানির রং কালো হয়ে যেত, হঠাৎ করে পানির মধ্যে এক ধরনের পাক সৃষ্টি হতো। এরকম ভয়ঙ্কর জিনিস উনি দেখতেন। শুধু উনি দেখতেন না, ওনার আশেপাশের অনেকেই নাকি দেখেছেন পানির ভেতর থেকে কিছু একটা এসে ওনাকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই কারণেই মূলত উনি কোথাও গেলে বা উনি যখন বাড়িতেই থাকতেন তখন এই ধরনের ডোবা, নালা, খাল, বিল, নদীতে নেমে উনি আসলে গোসল করতে পারতেন না। উনি যদি গোসল একান্তই করতে হয় সেক্ষেত্রে একটা মগ নিয়ে উপরিভাগে থেকে ওই মগে পানি নিয়ে গোসল করতেন। আর ঘরের ভিতরে যেই গোসলখানা আছে সেটা তো আছেই, এটা তো পরবর্তীতে যখন বাড়িঘর নতুন করে তৈরি করা হয়েছে তখন এইভাবে এই সিস্টেমে তৈরি করা হয়েছে। শুরুর দিকে তো আসলে গ্রামগঞ্জের ঘরবাড়িগুলো এরকম ছিল না। ওই খালার কাছে যান। তো ওই খালার কাছে গিয়েছেন, গিয়ে কথাবার্তা প্রথমে বলেছেন যে কেমন আছিস, ভালো মন্দ, এরকম কিছু টুকিটাকি কথাবার্তা হয়েছে। সন্ধ্যার পরপরই হঠাৎ করে খালা বলতেছে যে আমার খুব ঘুম পাচ্ছে। তখন কিন্তু এই যে উৎসব ভাইও ছিল ওনার মায়ের সাথে উনিও গিয়েছিলেন সেখানে। উনি খুব ঘুম পাচ্ছে, সন্ধ্যার পরে হঠাৎ করে ওনার খুব ঘুম পাচ্ছে, উনি ঘুমিয়ে পড়েন। 5 থেকে 7 মিনিট পর হঠাৎ করে উনি চিৎকার দিয়ে ওঠেন, ওরে আল্লাহ রে, এটা কি দেখলাম রে, এরকম বলছেন উনি। তো কি হয়েছে?
তখন উনি এমন পুঙ্খানুপুঙ্খভাবে ওই বাড়ির বিবরণ দেন, অথচ উনি কখনোই ওই বাড়িতে যান নাই। অর্থাৎ উৎসব ভাইয়ের যে দাদা বাড়ি, যেটা নতুন কেনা হয়েছে, সেখানে তো এই খালা কখনো যান নাই। উনি বলেন যে উনি দেখলেন ওই বাড়িতে একটা জায়গা রয়েছে যেখানে একটা সময় নাচ গান হতো। আসলেই ওই জ্যোতির্ময় দাসের পূর্বপুরুষ যারা ছিলেন তারা একটা ঘর বানিয়েছিলেন যেখানে নাচ গান হতো। ওইটা এখন তো ওইভাবে আর নেই, তবে ওখানে যে একটা ঘর ছিল ওইটার একটা ফ্লোরের অবশিষ্ট অংশ এটা বোঝা যায়, ওইটা তো ওখানে আছে। তো উনি বললেন যে এরকম একটা জায়গা আছে যেখানে নাচ গান হতো, আর বাড়ির একটা পাশে, এটা ঢুকেই বাম সাইডে উপরে একটা জায়গায় ওম লেখা আছে। তো উনি দেখছেন যে এরকম দুটা জায়গায় এরকম ওম লেখা আছে। হঠাৎ করে দেখলেন যে বিশাল আকৃতির একটা গরিলা সাইজের প্রাণী, বা গরিলার মতোই দেখা যায় এরকম একটা প্রাণী, ঠিক গরিলাও বলা যাবে না, হনুমানও বলা যাবে না, একটা মিশ্র একটা প্রাণী, এটার বড় লেজ রয়েছে। এই জিনিসটা নাকি খালাকে বলছে, বাড়ি বন্ধ করবি, আয় আয়, দেখি তোর কেমন সাহস, আসিস পারলে এখানে, এমনটা বলেছে। আর এই জিনিসটা দেখেই উনি লাফ দিয়ে উঠে পড়েছেন। হঠাৎ করে ওই সময় ওনার প্রবল বেগে ঘুম চলে আসা, আর ওই সময় স্বপ্নের মধ্যে এই জিনিসটা দেখা, এটা নিশ্চয়ই এক ভয়ঙ্কর ব্যাপার ছিল। উনি বুঝতে পারলেন যে ওখানে গিয়ে উনি আসলে বাড়ি বন্ধ করতে পারবেন না, কি করা যায়। তখন উনি কিছু তদবির দিয়ে দিয়েছিলেন, উৎসব ভাইকে একটা মাদুলি দিয়ে দিয়েছিলেন, পরিবার সবাইকেই মাদুলি দিয়ে দিয়েছিলেন। তবে উনি বলেছিলেন যে এই মাদুলিগুলো দীর্ঘমেয়াদে আসলে শরীর রাখার প্রয়োজন নাই, ব্যবহার করতে করতে একটা সময় শরীর থেকে খুলে পড়ে যাবে। হয়েছিল তাই। উৎসব ভাই জানান যে ওনার শরীর থেকে ওই মাদুলিটা আসলে এমনভাবে হারিয়ে গিয়েছে উনি ওভাবে বলতেও পারেন না, আর পরে খুঁজেও পান নাই। এই তো গেল এই বাড়ি রিলেটেড বিষয়, যেটা আসলে চলমান রয়েছে। এরকম অনেক ছোটোখাটো বিষয় ওখানে চলমান রয়েছে। এই বাড়িটা দখলে নেবার জন্য অনেক বড় বড় রাজনীতিবিদের হস্তক্ষেপও কেউ কেউ করেছেন, তার নামও বলেছেন, সেই রাজনীতিবিদের নাম বলেছেন। উনি এমপি ছিলেন একজন, তো তার নাম বলেছেন। তারপর যিনি এই কাজটা করছেন তার নামও বলেছেন, সঙ্গত কারণে আমরা সেটা বলতে চাচ্ছি না। এই বাড়িটা দখলে নেয়ার জন্যই মূলত বিভিন্ন লোকের উপরে কালো জাদুর আশ্রয় নেওয়া হয়েছে। শুধু তাই না, পারিবারিকভাবেও বিভিন্ন লোকজন, অর্থাৎ তাদের রক্তের সম্পর্কের আত্মীয়রাও হিংসার বশবর্তী হয়ে কিন্তু এই উৎসব ভাই, ওনার বোন, ওনার মা বাবা, তাদের উপরেও কিন্তু কালো জাদু করেছেন। উৎসব ভাই জানিয়েছেন যে ওনার এবং ওনার ছোট বোনের বিয়ে কিন্তু এই কালো জাদু করে আটকে রাখা হয়েছিল। ওনার ছোট বোনকে দেখতে এসে পাত্রপক্ষ তখনই বিয়ে দিয়ে নিয়ে যায় আর কি তার বোনকে, কিন্তু তারা চলে যাওয়ার পর আর কোনো যোগাযোগ করে না। এমন ঘটনা কিন্তু অনেকবার হয়েছে। উৎসব ভাইয়ের বিয়েও আটকে রাখা হয়েছিল। আল্লাহর রহমতে এখন তাদের সবারই বিয়ে শাদী হয়ে গিয়েছে। উৎসব ভাই একটা ছবি পাঠিয়েছেন আমাদেরকে, যেখানে কালো জাদুর উপকরণগুলো দেখা যাচ্ছে। সেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে তার পরিবারের সদস্যদের নাম, যে তার ক্ষতি হোক, তার বোনের নাম লেখা আছে, তার নাম লেখা আছে। ভুজ পাতার উপরে কালো জাদু করা হয়েছে, সেই ছবিটাও উনি আমাদেরকে পাঠিয়েছেন। তবে সঙ্গত কারণে সেটা আমরা আপলোড করব না, কারণ এগুলো আমরা আসলে চাই না আপলোড করতে। উৎসব ভাই জানিয়েছেন যে ওনাদের এই বাড়ি থেকে কিছুটা দূরে একটা ব্রিজ রয়েছে। এই ব্রিজটা অনেক আগে থেকেই বেশ ভয়ঙ্কর। শুধু যে ভুতুরে কারণে ভয়ঙ্কর তা নয়, এই ব্রিজের এখানে বেশ কিছু সময় লাশ উদ্ধার করা হয়েছে। তবে সেগুলো মার্ডার করা লাশ ছিল, তারা যে ভয় পেয়ে মারা গেছেন বিষয়টা এরকম না। একদিনের ঘটনা, উৎসব ভাই বাড়িতে আছেন, তার এক বন্ধু ওই ব্রিজের দুই পাশে যে রেলিংয়ের মতো থাকে, সিমেন্ট বা কংক্রিট দিয়ে তৈরি করা, ওইটার উপর বসে উৎসব ভাইকে ফোন দিয়েছেন যে উৎসব আয় একটু গল্প গুজব করি। তো উনি বলছেন ঠিক আছে, তুই একটু বস, আমি আসছি। কিছুক্ষণ পরেই যখন উৎসব ভাই ওইদিকে গিয়েছেন, দেখেন তার বন্ধু নাই। কি ব্যাপার, কি হলো, ঘটনাটা কি? তার বন্ধুকে আবার ফোন দিয়েছেন। তখন তার বন্ধু বলছেন তুই তাড়াতাড়ি আমার একটু বাসায় আয়, আমি খুব ভয় পাইছি। উনি তো তার বাসায় গিয়েছেন, গিয়ে দেখেন তার বন্ধু ভয়ে একদম জড়সড় হয়ে আছে। কি হয়েছে? তখন তার বন্ধু বললেন যে উৎসব ভাইকে উনি ফোন দিলেন, ফোন দেওয়ার পর তো উনি বসে আছেন, উৎসব ভাইয়ের আসতেও তো 5-7 মিনিট সময় লাগবে হেঁটে আসতে। ওই ব্রিজটার এপাশ ওপাশ দুপাশে কিন্তু বাঁশঝাড় রয়েছে। এক পাশের বাঁশঝাড়ের সাথে বেশ কিছু জঙ্গলের মতো অন্য গাছও রয়েছে। পাশে একটা খাল, এই খালের উপরেই মূলত এই ছোট ব্রিজটা তৈরি করা।
হঠাৎ করে এই বন্ধু দেখে যে খরমর খরমর আওয়াজ, ভারী কোনো কিছু যদি সরে আসে এক জায়গা থেকে আরেক জায়গা যায় এরকম শব্দ হয়, ওরকম শব্দ। তখন উৎসব ভাইয়ের এই বন্ধু দেখছেন এই যে সে যেই পাশে বসে রয়েছে তার উল্টো পাশে তো বাসার রয়েছে, মনে হচ্ছে এই বাসার যেই অংশটা মাটি সহ আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে, আর এই বাঁশগুলো খুব ভয়ঙ্করভাবে নড়াচড়া করছে। এগিয়ে আসতে আসতে তার অনেক কাছাকাছি চলে এসেছে, বাঁশের যে পাতাগুলো রয়েছে সেগুলোও অনেকটা স্পষ্ট উনি দেখতে পাচ্ছেন। মাটি সমেত এই বাঁশঝাড় তার এত কাছে চলে এসেছে, এটা দেখেই তো উনি ভয় পান। উনি তখন দৌড়ে বাড়িতে চলে যান। এই ঘটনাটা যে একটা ঘটনা তা কিন্তু না, আরও রয়েছে। উৎসব ভাই উনি ওনার পরিবারের আরও অনেক সদস্যদেরকে নিয়েও এক রাতের বেলা ওই ব্রিজের ওখানে বসেছিলেন। উনি দেখলেন যে ব্রিজের এক পাশ, দুপাশেই তো বাঁশঝাড় রয়েছে, এক পাশ থেকে কে যেন নিচ থেকে উঠল। চাঁদের আলো তো স্পষ্ট দেখতে পেলেন যে ব্যক্তিটা উঠল তার বয়স 60 কি 65 এরকম একটা বয়সী ব্যক্তি। তাকে দেখে হঠাৎ করে অস্বাভাবিক বলে মনে হচ্ছে না। এই লোকটা উঠল, উঠে সে হেঁটে হেঁটে আসছে। ওইখানে আবার শুকনো কিছু পাতা পড়েছিল, সে যে পদক্ষেপ ফেলছে ওই শুকনো পাতার মর্মর আওয়াজও উৎসব ভাই শুনতে পেলেন। হঠাৎ করে দেখলেন যে এই জিনিসটা নাই। তখন অন্যদেরকে বললেন যে কিরে, এরকম একটা জিনিস দেখলাম, এটা কোথায় গেল? অন্যরা বললেন যে এরকম শব্দ তো পেলাম আমরাও, কিন্তু আমরা খেয়াল করি নাই। এরকম একটা ঘটনা হলো। এছাড়াও কিন্তু বিভিন্ন সময় ভয়ঙ্কর আকৃতির আলো দেখেছেন ওই ব্রিজের ওখানে। একবার উৎসব ভাই ওই রাস্তা দিয়ে ফিরছিলেন, ওই 3 রাস্তার মোড়ের ওই দিকটা দিয়ে। হঠাৎ করে উনি ফিল করলেন যে উনি যেই জায়গাটাতে এখন চলে এসেছেন সেই জায়গার টেম্পারেচার অনেক হাই। আমরা যদি একদম চুলার কাছে গিয়ে দাঁড়াই, গরমকালে, তাও আমরা গরমকালেও যদি চুলার কাছে গিয়ে দাঁড়াই, সেখানকার টেম্পারেচারটা আমাদের শরীরে কেমন লাগতে পারে, একটা আগুনের হলকা এসে শরীরে লাগে। ওনার কাছে মনে হলো উনি এমন একটা জায়গায় চলে এসেছেন যেখানকার টেম্পারেচার 60 ডিগ্রি সেলসিয়াসের উপরে হয়ে যাবে, অথচ ওই সময় কিন্তু হালকা শীতকাল চলছিল। উনি চিন্তা করলেন কি ব্যাপার, আমি হঠাৎ করে এইরকম অনুভূতি ফিল করছি কেন, আমার শরীরে এমন লাগছে কেন? উনি দ্রুত পেছন দিকে না তাকিয়ে বাসায় চলে যান। এরকম অনেক ঘটনা কিন্তু ওখানে ঘটেছে। যখন ওনারা বুঝতে পারলেন যে ওনারা এই ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয়েছেন, ওনারা একজন ভালো কবিরাজের কাছে গিয়েছিলেন। ওই কবিরাজের সাথে থাকা জিন নাকি পবিত্র হেরেম শরীফ অর্থাৎ মক্কা মুনাওয়ারা, যেটা হারামের পাশেই থাকেন। আর এই জিনটা খুব একটা বেশি বাংলায় কথা বলতে পারেন না, উনি সিংহভাগ কথা আরবিতেই বলেন। জিনেদের মধ্যে দেখা যাচ্ছে যে তারা যেই এলাকায় যায় তারা কিন্তু ভাষা ক্যাপচার করে নিতে পারে, সেখানকার ভাষায় কথা বলতে পারে। তবে এই জিনটা নাকি অনেক কষ্টে ভাঙা ভাঙা বাংলায় কথা বলতে পারতেন, ম্যাক্সিমাম কথাগুলো আরবিতে বলতেন। ওই জিনটা এসে জানায় যে এই যে যেই বাড়িটা, এই বাড়ির পাশ দিয়ে বেশ কিছু পিশাচ শ্রেণীর জিনের চলাচল রয়েছে। আর এইখানে একটা জিন থাকে যার বয়স 7,500 বছর। এই যে গরম বাতাসটা, এইটা মূলত ওই জিনটা সৃষ্টি করেছিল। ওই সময় জিনের মুখোমুখি হয়ে যায়, আর সময়টা ছিল সন্ধ্যার পরপর। ওই জিনটা আবার যদি তাকে পায় তাহলে কিন্তু তার ভয়ঙ্কর ক্ষতি করবে। এরপর নাকি ওই জিনটা ওই 7,500 বছর বয়সী ওই জিনের সাথে যোগাযোগ করেছে, অনেক তর্কাতর্কি হয়েছে। একটা পর্যায়ে নাকি ওই জিনটা এই কথা বলেছে যে 2টো সময় যদি উৎসব ভাইকে আবার সে দেখে, বিশেষ করে দুপুর 1টার দিকে আর সন্ধ্যা যখন হয়ে গেছে এই সময়টায় যদি ওই রাস্তায় পায় তাহলে কিন্তু সে বড় ধরনের ক্ষতি করবে, এরকম কথা কিন্তু বলেছে। আর ওই জিনটা বিশেষ করে যেটা ওই যে মক্কাতুল মুনাওয়ারার যে জিনটা, সে এই উৎসব ভাই, তার বোন, তার মা বাবা, তাদের উপরে থাকা কালো জাদুটা রুকিয়া করে নাকি কেটে দিয়েছিলেন। এরপর ওনারা অনেকটাই আল্লাহর রহমতে সুস্থ হয়ে গিয়েছেন। লোকটার নাম শাহ আমানত। 92 বছর বয়স তার। 92 বছর হলেও উনি বেশ সুস্থ সবল।
6 ফিটের মতো লম্বা, শুকনো শরীর, পায়ের উপর পা রেখে বিছানায় হেলান দিয়ে শুয়ে আছেন। কিন্তু একটা ব্যাপার আমার কাছে খুব বিরক্তিকর লাগে। অপরিষ্কার থাকাটা না, না বাড়িটা তো পরিষ্কার, কিন্তু ঢোকার সময় বাইরে ময়লা বোটকা গন্ধ ছড়াচ্ছিল একটা ওভেন, ভাঙা দরজার পাশেই, দরজাটার মেইন রোডের সাথেই। ওই বিরক্তি নিয়ে আমি শাহ আমানতের সামনে বসার আগে ওনার ছেলের সাথে কথা বলে জানতে পেরেছিলাম ওনাদের বাসায় কারো অস্তিত্ব টের পান মাঝে মাঝে। তার চলাফেরা থেকে শুরু করে নিঃশ্বাস নেবার অনুভূতিটা পর্যন্ত তারা পান। শাহ আমানতের ছেলে একবার দেখেছে এক অজগর তার বিছানায় তার পাশে শুয়ে আছে। আরেকজন দেখেছে এক চোখহীন আধ পচা একটা লোক চেয়ারে বসে আছে। আর কেউ কেউ তো সুন্দর মেয়েও দেখেছে বসে থাকতে, কিন্তু সেটাও এক পলকের জন্য। এর বাইরে ওনারা অনুভব করতেন এক প্রকার কেউ তাকিয়ে আছে তাদের দিকে। মাঝে মাঝে অনুভব করতেন তারা দেয়ালটাই হয়তো বড় বড় চোখ দিয়ে তাকিয়ে আছে ওনাদের দিকে। আর পরিবারের সবাই হতাশাগ্রস্ত। ওনারা সচ্ছল, তা ওনারা কেমন যেন ডিপ্রেসড। কোনো মানসিক সুখ নাই ওনাদের মধ্যে। সবসময় কি যেন করতে হবে এই ধরনের টেনশন। কে যেন আসছে এমন ধারণা কাজ করে ওনাদের। কিন্তু শাহ আমানত ওনাদেরকে আয়াত পরে ফু দিলে ওনারা আবার ঠিক হয়ে যান। আমি শাহ আমানত সাহেবের সামনে বসে নিজেই কেমন অস্বস্তি বোধ করতে লাগলাম। কেমন যেন অস্বস্তি লাগছিল, কেমন যেন মনে হচ্ছিল শাহ আমানত আমার ব্যাপারে জানে। কেমন যেন লাগছে আমার। শাহ আমানত আমাকে বললেন, আপনি এত ভাবেন কেন? সব কিছু আগে ভাগে ভেবে 2-3টা রাস্তা বের করার চিন্তা ভাবনা থেকে নিজেকে মন মানসিকতা নষ্ট করেন কেন? আমাকে আগেও অনেকে অনেক কথা বলতো, সে বিধায় আমি নর্মালি উত্তর দিলাম, কেমন আছেন? শাহ আমানত আমাকে বললেন, আমার নাতির বয়সের সমান আপনার বয়স। আমার নাতির ঘরে পুতিও আছে, হিসাবে আপনার দাদার বয়সের সমান বয়স আমার। আমাকে বোঝালেই তো আমি বুঝবো না, তাই না? শাহ আমানতের বয়স 92, এটা আমার মনেই হচ্ছিল না ওনার কথার ধরন দেখে। সেই সময়ই শাহ আমানত আমাকে বললেন, আমার বয়স নিয়ে ভেবে লাভ নেই আপনার, কিন্তু একটা কথা আমি আপনাকে বলতে চাই, এই করা জিন্নাত ফিন্নাত এগুলাকে বেশি পাত্তা দিবেন না। এরা সব রাজকীয় জিন্নাত, এরা নিজেরাই গন্ডার। আপনার উচিত ওইসব গন্ডারদের বিষয়ে নাক না গুলিয়ে নিজেকে আরো বড় করার। এই বয়সে আপনি তো এই লাইনে আছেন, কত শত ছেলে বেলাইনে ঘোরে, তাও আপনার দাদার মতো মনে করে আমার পরামর্শটা রাখেন, এই গন্ডারগুলোকে পাত্তা দিয়েন না। আমি অজানা এক ব্যক্তির মুখ শুনে হই না আর কি। আমার সামনেই আসেই অনেক অচেনা যারা আমাকে আগেই দেখেছে। তফাৎ এটাই, আমি তাদের ব্যাপারে জানি না। আমি জানতে চাইলাম তারপর। শাহ আমানত বললেন, পাক্কা খেলোয়াড় তাই না? আমি ঠোঁট বাঁকা, শুধু হাসলাম। শাহ আমানত বললেন, কথা শোনার মতো ধৈর্য আছে তো? আমি মাথা বাঁকা করে ইশারা দিলাম এবং বুঝালাম যে হ্যাঁ, ধৈর্য আছে। শাহ আমানত বললেন, পুরাণ কিতাব কখনো পড়েছেন? আমি উত্তর দিলাম না। তিনি বললেন, তাহলে শুনেন, কিতাব কিন্তু শুধু কিতাব না, জ্ঞানের ভাণ্ডার। আমাশয় হলে কি ওষুধ খেলে তা ঠিক হয়ে যাবে সেটা কিন্তু কিতাবে কয়েক লাইন লেখা থাকে, কিন্তু কি সেই ওষুধ, কিভাবে আবিষ্কার হলো, কিভাবে তা ব্যবহার করার পর কাজ করবে, সেই আবিষ্কার করতে করতে দিন, মাস, বছর যায়। তারপর যে 2-3 লাখের লাইনের বাক্য আবিষ্কার হয় যে অমুক ওষুধ অমুক পরিমাণে খেলে আমাশয় ভালো হয়। আপনি টাইম ট্রাভেলের ব্যাপারে জানেন? শাহ আমানতের এই কথাটা শুনে আমার হাসি আসলো। আমি উত্তর দিলাম, না, আমি জানি না। শাহ আমানত আমাকে বললেন,
আসেন একটা গল্প শোনাই, আপনাকে টাইম ট্রাভেলে নিয়ে যাই। আমি তখন কিশোর বয়স কত আমি জানি না, আমাকে অর্জুন বলেই ডাকতো লোকজন। ছিলাম এক নাম করা জায়গায়, ব্রিটিশ আমল, ইংরেজ সাহেবদের জুতা পলিশের কাজ করতাম। এটা তো ছিল কেবল আমার অন্ন ভাতের ব্যবস্থার একটা রাস্তা। বড় হয়েছি মন্দিরে মন্দিরে ঘুরে ঘুরে, মা বাবার খবর আমার জানা নাই। বুঝ হবার পর থেকে মন্দিরে মন্দিরে ঘুরে বেড়ানো আর দুই মুঠো খাওয়া, এটাই ছিল আমার জীবন। একদিন নন্দপুরে আমি দেখলাম এক পুরোহিতকে ভয় ভাগাতে। অবশ্যই ভূত না, তখন জানতাম এগুলো সব ভূত প্রেত হয়। সন্ধে হয়ে গেছে আগেই, পুরোহিত পূজা দিচ্ছে, সামনে অগ্নি জ্বলছে। আমি কেমন যেন বাবু কাকে দেখলাম, মনে হলো একটা চেহারা আগুনের মধ্যে উকি দিল। আর তখনই দেখলাম আকাশে তারা খসে পড়তে। বুঝার বয়স থেকে আমি সব সময় আকাশ দেখতাম, তারা ঝলমলে আকাশ। আমি মাঝে মাঝে দেখতাম তারা খসে পড়ে। যদি মনে কোনো প্রশ্ন জাগে, তখন সেটার উত্তর খুঁজতে গেলে উত্তর যখন মিলে যায়, তখন দেখতে পাই আকাশে তারা খসে পড়ছে। আমি ভাবছিলাম এই পোয়াতি বধূকে কি ভূতে ধরেছে। তখনই দেখলাম আকাশে তারা খসে পড়তে। তারা খসে পড়া মাত্রই দেখলাম ও মা গো বলে সেই চিৎকার এক পোয়াতি গ্রামের বধূর। ভূতে নাকি ওকে ধরেছে। আমি দেখলাম একটা পিচ্চি ছেলে, পিচ্চি বাচ্চা, কালো আর বিশ্রী, মেয়েটার মাথার চুল ধরে ঝুলে আছে। আর সেই বাচ্চাটাই ছোট্ট ছোট্ট হাত দিয়ে ধরে রাখা চুল ধরে টানা হেঁচড়া করছে। যখনই পুরোহিত মন্ত্র পড়ে, ওই বাচ্চাটা মুখ হা করে চিৎকার দেয়। সেই সাথে পোয়াতি মহিলাও চিৎকার দেয়, একই গলায় চিৎকার দেয়, ও মা গো। পুরোহিত 3টা বেতের বাড়ি দেওয়া মাত্রই বাচ্চাটা লাফ দিয়ে নিচে নেমে যায় পোয়াতির ঘাট থেকে। ছোট ছোট পা দিয়ে এমন ভোদর দিল ওই লেংটু বাচ্চাটা, যা দেখে আমার হাসি আমি দমিয়ে রাখতে পারিনি। এখন হেসে দিয়েছি দেখে আমাকে বকা দিল ওই পোয়াতির স্বজন, যারা ওইখানে উপস্থিত ছিল। ও ভালো কথা, এই পোয়াতি কিন্তু অজ্ঞান হয়ে আছে। ঘাড়ে তোলার 4 পায়া নিয়ে এসে সেই পোয়াতিকে নিয়ে গেল ওর স্বজন কজনরা। আমি তখন মাটির সিঁড়ির দুয়ারে বসা, পেটে ক্ষুধা আমার। পুরোহিত চলে গেল, আমি মন্দিরের দুয়ারেই পেটে ক্ষুধা চেপে শুয়ে গেলাম। আকাশ দেখছিলাম। এই আকাশটাই তো আমার সাথে গল্প করে। নইলে ভবগুরু ছেলেদের সাথে কেউ ভালো নজরে দেখে না, গালি দেয়, তাড়িয়ে দেয়। ওই যে বললাম, আমি 2 মুঠো খেতে পারি তা কেবল মন্দির থেকে মিলে মাঝে মাঝে। পূজা দিতে আসা লোকজন কেবল তারা যদি কিছু দিত তবেই। ঘুরে ঘুরে বহরমপুর নামের এক এলাকায় এক মন্দিরে গেলাম, সরস্বতী মন্দির। পূজারী অনেক ভালো মানুষ, চিরকুমার ছিলেন, বড় সাধক। আমাকে অনেক আদর করতেন। আমিও তার সাথে মন্দিরের সেবকের মতোই ছিলাম। সদ্য 1-2টা দাড়ি গজালো আমার। কিশোর থেকে হয়তো তরুণ হবার প্রান্তে ছিলাম। পূজারী আমাকে প্রায় বলতেন, অর্জুন, তোর মধ্যে আলোর তেজ আছে, তুই অনেক জ্ঞান পাবি চলতে চলতে। শোন, এই মহাবিশ্বটা বিশাল, প্রতি পরতে পরতে জ্ঞান ছড়িয়ে আছে। আমি পূজারীর কথা কেবল শুনতাম, উত্তর কি দিব আমি বুঝি না। একদিন পূজারীকে দেখলাম উনি কিতাব নিয়ে বসেছেন। কিসের কিতাব আমি জানতে চাইলে পূজারী আমাকে বললেন, অর্জুন, তুই বুঝবি না, এই কিতাব আমার 6 পুরুষ আগের কিতাব। সময়, গ্রহ, নক্ষত্র, বাস্তু থেকে শুরু করে অলৌকিক বিষয়বস্তুর জ্ঞান এই কিতাবে। সময় দেখছি কোন কালে কখন কেমন ছিল, আর সামনের দিনগুলোতে
কোথাও কিভাবে থাকবে সেই জ্ঞান এই কিতাবে আছে। আমি আর বেশি কিছু জানতে চাইনি। একদিন পূজারী আমাকে নিয়ে গেলেন পাশের এক গ্রামে। যুবক যুবতীর গাঁট ছাড়া হবে। উত্তম সময় নাকি রাতের দ্বিতীয় প্রহরের শেষ লগ্নে। আমি ঘুমিয়ে গেছি কখন জানি না। বিয়ে বাড়ির লোকজন সব ঘুম। আমার ঘুম ভেঙে গেল। পূজারীর খোঁজে একটু উকি দিলাম মাটির দেয়াল ফাঁক দিয়ে। দেখলাম উনি বাইরে দাঁড়িয়ে আকাশ দেখছেন। আমি পূজারীর পাশে যেয়ে দাঁড়াই। পূজারীকে জিজ্ঞেস করলাম, আপনি কি করছেন? উনি আমাকে সাথে সাথে বলল, চুপ। পূজারী কি যেন গণনা করছে আকাশের দিকে তাকিয়ে। কয়েক মুহূর্ত পরেই উনি আমাকে বললেন, সবাইকে ডেকে তোল, গ্রহণকাল শুরু হয়েছে, তাড়াতাড়ি মণ্ডপে বসতে বল। আমি যে সবাইকে ডেকে তুললাম। কিছুক্ষণ পর বিয়েটাও হয়ে গেল। পূজা শেষে পূজারী আমাকে নিয়ে তখনই রওনা হলেন। সকাল সকাল পৌঁছাতে হবে সেই জন্য। আমি পূজারীকে জিজ্ঞেস করলাম, আপনি কি করছিলেন? পূজারী আমাকে বলছিলেন, ও তুই বুঝবি না অর্জুন, তোমার সময় হয়নি বুঝার। আমি আর পূজারী হেঁটে হেঁটে ফিরে আসছিলাম। এমন সময় এক জঙ্গল পরে আমাদের বাঁদিকে। আমি সেদিকে দেখতে পাই মরা পোড়াচ্ছে। আমি তখনই পূজারীকে বললাম, দেখুন দেখুন, মরা পোড়াচ্ছে ওইদিকে। পূজারী আমাকে বললেন, কোথায়? আমি ওনাকে হাত দিয়ে দেখালাম, ওই যে ওইদিকে। আমি তখন মরার মাথার কাছে একজন যে দাঁড়িয়ে থাকতে দেখলাম আমার মতো বয়স। তার হাতে একটা কিতাব আছে, কিতাবটা খোলা। আর আমি কিভাবে যেন এটাও দেখলাম, সেই কিতাবটা যেটা খোলা, সেই ছেলে তাকিয়ে আছে কিতাবের একটা পৃষ্ঠার দিকে, 5 তারা আঁকা। আমাকে পূজারী বললেন, চল চল, জলদি চল। আমি পূজারীকে বললাম, দেখুন ওই ছেলেটার হাতের কিতাব আছে একটা, ওটা কি কিতাব? আমি এই কথা বলার পর পূজারী থমকে দাঁড়ান। উনি আমাকে বললেন, কিসের কিতাব? আমি মরা পোড়ানোর দিকে আবারও তাকালাম। বেশি দূরে না, 20 হাত দূরে হবে। বইটা আকারে অনেক বড়। ছেলেটা ধুতি পরা, বইটা তখনও খোলা। আমি দেখলাম 5 তারা তারকা আকার, আঁকা বাঁকা অবস্থায় 5টা তারা আঁকা, নিচে বড় বড় অক্ষরে কি যেন লেখা। আমি পূজারীকে বললাম, ওই তো সেই 5 তারা আঁকা, আর নিচে অদ্ভুত লেখা। আপনি ছেলেটিকে জিজ্ঞেস করুন না। উনি আমাকে বললেন, আর কি দেখতে পাচ্ছিস? আমি তাকালাম, না, সেই মরা পুড়ছে আর ছেলেটা দাঁড়ানো। ওনাকে আমি একই কথা বললাম। পূজারী আমাকে বললেন, চল, ফিরতে হবে। এবার একটু দ্রুতই চলছিলেন পূজারী। আমি ওনার সাথে দ্রুত চলে মন্দিরে ফিরে এলাম। সকালবেলা পূজারী আমাকে বললেন, আজ রাতে তোকে নিয়ে এক জায়গায় যাব রে। সন্ধ্যা পড়তে পড়তে ঘুমিয়ে নিস, মাঝ রাতে বের হব। আমিও তাই করলাম। রাতের বেলা আমাকে নিয়ে পূজারী রওনা হলেন। ওই সেই বিয়ে বাড়ি থেকে আসার পথে যেখানে মরা পোড়াতে দেখেছি, সেখানে আমাকে নিয়ে গেলেন পূজারী। আমি জিজ্ঞেস করলাম, এখানে এসছেন যে? উনি আমাকে বললেন, অপেক্ষা কর। এরপর পূজারী হারিকেন রেখে দিয়ে পুজো দেবার প্রস্তুতি নিলেন। আমাকে উনি বললেন, আসন পেতে বসতে। আমি বললাম ওনার কথা, আমি বসলাম ওনার কথা মতো। পূজারী পুজো দিচ্ছিলেন বলে মনে হচ্ছিল না, মনে হচ্ছে উনি সাধনা করছেন। এই ভাবনাটা যখন আমি ভাবলাম, আমার নজর গেল আকাশে। মনে হলো এখনই তারা খসবে। আর তাই হলো, হুবহু তাই হলো। উত্তরের আকাশে তারা খসে পড়ল। ভাবছিলাম পূজারী কি মরা পড়ার ভূত ডেকে আনবে নাকি। যেই এই ভাবাটা দেখলাম জঙ্গল থেকে একটা 5-6 মাস বয়সী বাচ্চা হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো। একটা সাপ এলো, একটা শিয়াল এলো, কালো বানর এলো, আর কোথা থেকে একটা সাদা কাপড়ে উড়ে এসে বসে পড়লো পূজারীর বিলকুল পেছনে। আমি দেখলাম একটা 3-4 বছরের লোমে ভরা
একটা বাচ্চা হেঁটে এসে ধপাস করে বসলো। আমি দেখলাম পূজারি আমাকে দেখছেন চোখ খুলে। এদিকে 3-4 বছর বয়সে ওই লোমশ বাচ্চা প্রসাদের বাটি ধরে টান দিল। আমি সাথে সাথে বাচ্চাটাকে ঝাড়িয়ে দিলাম। ওই হুস হুস হুস, যা যা দূরে যা। প্রসাদ ধরলি কেন? ওনাকে না বলে। এদিকে ওই সাপ আর কুকুর আর বানরটা দেখলাম পূজারীর কাছে চলে এসছে। আমি সাপ সাপ, এই সাপ সাপ, দেখুন সাপ আপনার পাশে। পূজারী তাকালেন কোনো দিকে, আমি তা বুঝিনি। এদিকে 3-4 বছরের লোমশ বাচ্চাটা আমাকে ভেঙচি দিল মনে হলো। দেখুন আমাকে ভেঙচি দিচ্ছে ওই কালো খচ্চরটা। তখন পূজারী মন্ত্র ফুঁকে ফু মারতেই ভোদর দিল সবাই। শিশুটা গড়াগড়ি করে পালালো, লোমশ বাচ্চারা ডিগবাজি খেলো, সাপটা ধাম করে মাটিতে একটা বাড়ি খেলো, শিয়ালটা কোকিয়ে ভাগলো, আর সাদা কাপড়টা বাতাসে ডিগবাজি দিল। পূজারী আমার দিকে তাকিয়ে আছেন। আসলে আমি তো দেখতে পাচ্ছি সব, পূজারী তো দেখতে পাচ্ছেন না। আর উনি এটাই দেখতে চেয়েছেন যে আমি কি কিছু দেখতে পাচ্ছি কিনা। যাদের আমার দেখার কথা না তাদের কি আমি দেখতে পাচ্ছি? পূজারী আমাকে জিজ্ঞেস করলেন, অর্জুন বল তো কি দেখেছিস? আমি বললাম, এই তো একটা সাপ, একটা শিয়াল, একটা শিশু বাচ্চা, একটা লোমে ভরা খচ্চর বাচ্চা, একটা দুপাট্টা উড়ে আসলো। পূজারী আমাকে বললেন, অর্জুন জানিস আমি কি করেছি? আমি হেসে উত্তর দিলাম, পুজো দিয়েছেন। ওই যে কাল মরা পড়ল না এখানে, সেই মরার শান্তির জন্য পুজো দিলেন। পূজারী আমাকে বললেন, অর্জুন আমি পুজো দিইনি, আমি প্রেত ডেকেছিলাম, ভূত প্রেত পিশাচদের ডেকেছিলাম। তুই যাদের দেখেছিস ওরা সব মায়াবী সত্তা, ওরা ভূত, ওরা প্রেত পিশাচ। কথা শুনে আমার ভয় তো দূরের কথা, হাসি আসলো। তা দেখে পূজারী বললেন, কাল কি দেখেছিস তুই অর্জুন? আমি উত্তর দিলাম, ওই যে মরা পোড়াটা, ওটাই তো। পূজারী তার পিঠের ঝোলা থেকে একটা বড় কিতাব বের করলেন। এরপর কয়েক পৃষ্ঠা তিনি খুলে কিতাবটা আমাকে দেখালেন। একদম হুবহু সেই 5টা তারা আঁকা, আর নিচে কি যেন লেখা। পূজারী আমাকে বললেন, অর্জুন তুই 40 বছরের অতীতকে দেখেছিস গত রাতে। যেই ছেলেকে তুই দেখেছিস কিতাব হাতে নিয়ে মরার সামনে দাঁড়িয়ে থাকতে, সেই ছেলে আমি রে, আমি। এই 5 তারাই তো তুই দেখেছিস, তাই না? আমি বললাম, হ্যাঁ, কিন্তু আমি তো আপনাকে দেখিনি, আর অতীত কিভাবে দেখব আমি? আমি তো দেখলাম একটা ছেলে একটা কিতাব হাতে মরা পোড়ার সামনে, কিন্তু কিসের অতীতের কথা বলছেন? আর এই সাপ শিয়ালের ভূত কিভাবে? এটা তো সাপ শিয়াল। আমি অস্থির হয়ে গিয়েছিলাম দেখে। পূজারী আগে আমাকে শান্ত করলেন, আমাকে বুঝালেন। পূজারী আমাকে বললেন, অর্জুন তোর মধ্যে আলো আছে যার খবর তুই জানিস না। আমার পিতা ছিলেন রাজজ্যোতিষ, রাজার দরবারে তার আসন ছিল। আমার পিতার পিতা, তার পিতা, এই 3 পুরুষের সমান আরও 3 পুরুষ আগের কিতাব এটা। আমার পিতা মারা যান রক্তবমি করে। আমার জন্য তিনি রেখে গিয়েছিলেন এই কিতাব। এই কিতাবের জায়গায় যে 5টা তারা আছে, এই 5 তারা অতীতকে দেখায়। এই 5 তারা অতীত দেখতে পারে, দেখাতে পারে। আমি সেদিন পিতার চিতার সামনে দাঁড়িয়ে এই 5 তারাই দেখছিলাম রে, অতীত দেখার জন্য যে আমার পিতা কেন রক্তবমি করলেন। কেউ কি বিষ দিয়েছিল আমার পিতাকে? কিন্তু না, আমি দেখতে পাইনি। আমি অনেক সময় পরে বুঝতে পেরেছিলাম এই কিতাবকে। পরে আমি বুঝতে পারলাম যে অতীত কিভাবে দেখা যায়। পূজারীর কথা রাগা মাথা আমার ওই নবযুবক বয়সে মাথায় ধরেনি, কিন্তু পূজারী এই বলার সময় আমি দেখলাম আকাশে তারা খসে পড়ল। পূজারী আমাকে বললেন, তুই কি দেখতে পাস? আমি কথাটাই ওনাকে বললাম। আমি সাপ
শেয়াল, শিশু এগুলোর কথাই বললাম। পূজারি আমাকে বললেন, তুই কি কিছু অনুভব করেছিস? আমি উত্তর দিলাম না। পরের দিন পূজারি আমাকে বললেন, চল চল তো আজ এক বিদ্যা শেখাবো তোকে। রাতের প্রথম প্রহরের শেষ মুহূর্তে তৈরি থাকবি। অমুক মন্দিরে যাব আজ রাতে। আমি আর কি তৈরি থাকবো, কাজ কারবার তো আর নেই, কিন্তু পেটে অনেক ক্ষুধা আছে আজ। রাতে আমাকে নিয়ে পূজারি পৌঁছালো অমুক মন্দিরে। এটাও সরস্বতী মন্দির। পূজারি কিতাব খুলে বসলেন। এবার তিনি আমাকে বললেন, শ্রোতাবৃন্দ, এই অংশের কথাগুলো জাহিদ ভাই নিজের মতো করে বলেছেন, যাতে বুঝতে সুবিধা হয় আপনাদের সকলের। পূজারি অর্জুন, তথা বর্তমানে যার নাম শাহ আমানত, তাকে বললেন, চোখ বন্ধ কর অর্জুন, শ্বাস প্রশ্বাস প্রশস্ত কর, শান্ত কর, সব কিছু শান্ত কর, নিজের আত্মাকে শান্ত কর। ভেবে দেখ, ঘুম পেলে তো ঘুমিয়ে পড়িস, তখন আত্মা কোথায় যায় জানিস? আত্মার জন্য এই ভূমণ্ডল স্থবির। আত্মার উপর সময়ের প্রভাব পড়ে না। আত্মা সময়ের আগে পরে দুই দিকে যেতে পারে। আত্মা অতীতে ঘটা সব কিছু দেখতে পারে, কারণ সে চিরনশ্বর। আত্মার মৃত্যু ঘটে না। আত্মার মৃত্যু ঘটে না অর্জুন। আত্মা সব কিছু দেখে, তো তা আমাদের মনে থাকে না, কারণ আমরা সবাই জীবনে সুখের তাড়নায় ছুটছি রে। আত্মা চাইলে ভূতকালও দেখতে পারে, আত্মা চাইলে ভব্যকালও দেখতে পারে। আত্মাকে এত দূরে নিয়ে আসা কিন্তু সহজ না। আকাশের জল জল করে জ্বলা তারার দিকে তাকালে দেখবি শুধু আলো, কিন্তু এই আলো তুই স্পর্শ করতে পারবি না। উদয় হওয়া চাঁদ তুই স্পর্শ করতে পারবি না, কিন্তু আত্মা যেতে পারবে। আত্মা চাঁদের সামনে যেতে পারবে, আত্মা তারার সামনে যেতে পারবে, আত্মা অতল গভীরে যেতে পারবে পানির। এই 5 তারা প্রকাশের শক্তি যোগায়, এই 5 তারা আলোর শক্তি যোগায়, এই 5 তারা আত্মাকে পরিশুদ্ধ করে। কিতাবে লেখা আছে, এই 5 তারা উদয় হবার পর আলোকে নিজের শরীরে ছোঁয়াতে হয়। কিন্তু বাহ্যিক নজরে এই তারা আলো এই ভূমণ্ডলে আসে না, কিন্তু মনুষ্য তারা ধ্যান, জ্ঞান, প্রার্থনা দিয়ে এই আলো স্পর্শ পেতে পারে আত্মার মাধ্যমে। অর্জুন, তুই অধেকাকে দেখতে পাস, তুই বিচলিত না, তুই শান্ত। মনে করে দেখ, তোর পেটে ক্ষুধা ছিল, এখন তোর পেটে ক্ষুধা নেই। এখন তুই জ্ঞান আহরণ করছিস। কিতাবে জ্ঞান অক্ষরে অক্ষরে লেখা থাকে। এই কিতাবে জ্ঞান ভাণ্ডার আছে। ধ্যানে বসে নিজের আত্মাকে শক্তিশালী করে তোলে। তুই অদেখা দেখতে পাস, অদেখার দীক্ষা তোকে নিতে হবে। তুই লোকালয়ে বাস করবার মতো লোক নস, তুই অদেখা দুনিয়ার বাস করবার মতো লোক। তোর আত্মা জ্ঞানের জন্য ছটফট করছে। ধ্যানে বস, ভূত, কাল, আদিকাল, ভব্যকাল, সকল কালের জ্ঞান তুই প্রাপ্ত হবি। শাহ আমানত বললেন, আমি কিভাবে ঘুমিয়ে গিয়েছিলাম পূজারীর কথা শুনতে শুনতে। অদ্ভুত অনুভব হলো আমার। মানে আমার চোখে ঘুম, আমি ঘুমাচ্ছি, কিন্তু আমি জেগে আছি। আমার শরীরটা ঘুমাচ্ছে, কিন্তু আমি নিজেকে আবিষ্কার করলাম বিশাল বড় এক গাছের উপর। সবুজ পাতায় ঘন গাছে, একদম আগায় ঘন পাতার উপর দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছিলাম চাঁদ দিগন্তে প্রকাশ হচ্ছে। আমি মাটি থেকে অনেক উপরে, নিচে মাটি অনেক নিচে। ধাক্কা লেগে উঠল আমার শরীর। আমি হাঁপাচ্ছি, দাপাচ্ছি জেগে ওঠা মাত্রই। কিন্তু আমি কি জানেন, আমি তখনও অন্য কোনো জায়গায়। আমার চারপাশে কালো ছায়া চক্কর কাটছে, অনেক বাতাস। পূজারীর কথা আমার কানে একটু একটু করে ভেসে আসছে। উনি আমাকে ডাকছে, চিৎকার করে ডাকছে। কালো ছায়া চক্কর লাগাচ্ছে, বজ্রের আলোক ঝলকানো আর একটা ফিসফিস শব্দ। অন্ধকারে কালো ছায়ার মধ্যে এক জোড়া চোখ দেখলাম। এরপর আর কি, আমার মুখে ফেনা চলে আসছিল। পূজারী বুঝতে পেরেছেন যে আমার আত্মা আটকে গেছে, ফিরতে পারছে না।
অন্য কালো আত্মা আমার শরীরে ঢোকার চেষ্টা করছে, তাই পূজারী যেভাবে পেরেছেন আমাকে হুঁশে নিয়ে এসছেন। যত সময় গেল এরপর পূজারী আমাকে শিখালেন অনেক কিছু, তন্ত্র সাধনা বলেন আর যেটাই বলেন না কেন। ততদিনে আমি 25 বছরের যুবক। পূজারীজি আমাকে তার সব জ্ঞান দিয়ে গেছেন, তার সাথে থাকে 6 পুরুষ আগের কিতাবটাও আমাকে দিয়ে গেছেন। সে কথা বাদ। এটা বলেই শাহ আমানত আমাকে বললেন, কিছু কি অনুভব করতে পারছেন? আমি উত্তর দিলাম না। শাহ আমানত তখন আমাকে বললেন, একটা জিনিস দেখাই আপনাকে। এটা বলে তিনি আমাকে দেখালেন একটা কাগজ, প্রিন্টেড কাগজ। তিনি আমার হাতে তুলে দিলেন। কাগজে ইঁদুর মাকড়ায়া খাবার দাবার টেবিল, মানে একটা রান্নাঘর লাগোয়া ডাইনিং টেবিল, পাজলের মতো। টেবিলে খাবার ছিটালো, দেয়ালে ময়লা, দরজার পাশে একটা ওভেন উল্টে পড়ে আছে। টোটালি একটা ছবি, কার্টুন টাইপের। আবারও শাহ আমানত আমাকে জিজ্ঞেস করলেন, কিছু কি অনুভব করতে পারছেন? আমি এবারও উত্তর দিলাম না, পারছি না। শাহ আমানত আমাকে বললেন, তাহলে কাগজে কি লেখা আছে দেখেন তো। আমি বললাম, কিছুই তো নেই, এটা তো একটা কার্টুনের পেপার। শাহ আমানত বললেন, তালাশ করেন, এই কাগজের মধ্যে আছে উত্তর। আমি জিজ্ঞেস করলাম, কিসের উত্তর? উনি আমাকে বললেন, আবারও তালাশ করেন। 5-6 মিনিট আমি কিছুই বুঝলাম না কাগজ দেখে। আর বিরক্ত হয়ে আমি বললাম, আপনার বড় ছেলেকে ডাকুন, কথা বলবো একটু ওনার সাথে। শাহ আমানত আমাকে বললেন, বিরক্ত হয়ে গেলেন? তালাশি যদি না নিতে পারেন তাহলে কিসের তালাশ করেন? শয়তান চক্ষুর সামনে বসে থাকে, কিন্তু সে কাউকে বুঝতে দেয় না। সে তার সামনে বসে আছে, তালাশ করেন। কাগজ হাত থেকে নিয়ে শাহ আমানত বললেন, ভালো করে তালাশ করেন, উত্তর না পেলে আপনি চলে যেতে পারবেন। আমি বললাম, আর উত্তর দিলে? শাহ আমানত আমাকে বললেন, উত্তর দিলেন মানে তো আপনি জেনে গেলেন আমি সত্য বললাম নাকি মিথ্যা। ওয়াক্তের পেছনে তাকান, সময়ের পেছনে তাকান, তালাশ করেন। আমি কাগজটা ওনার কাছ থেকে আবারও নিলাম। মনে করতে লাগলাম, বাসা থেকে বের হয়ে আমি কই গিয়েছি, কি কি হয়েছে আর কি কি দেখেছি। ওনার বাসায় আসলাম, সবই তো ঠিক। হঠাৎ কাগজের উপর নজর পড়ল উল্টে থাকা ওভেনের দিকে। কই যেন দেখেছি এটা, কই দেখলাম। তখনই উঠে দাঁড়ালাম। আমি মেইন গেটের দিকে হেঁটে যাচ্ছিলাম। তখনই শাহ আমানত বললেন, মাশাআল্লাহ, আপনিও পারেন দেখতে, সময়ের পেছনের দিকে তাকাতে। আমি এত দিকে না শুনে মেইন গেটের কাছে গেলাম। দরজার কাছে দেখলাম ঠিকই ওভেনটা আছে, সেভাবেই উল্টে আছে। কিন্তু একটা জিনিস খেয়াল করলাম, ওভেনে একটা স্টিকার লাগানো, পেন্টাগ্রামের স্টিকার। সাথে সাথে আমার মাথায় চিলিক মারল। শাহ আমানতের বাসাটা অন্ধকার। শাহ একটা শব্দ আসছে, মনে হচ্ছে আগুন দাউ দাউ করে জ্বলছে ওই বাসার ভেতর। কিন্তু লাল না হলুদও না, কালো ছায়ার মতো কালো আগুন। ওই হালার ঘরে হালা গাঞ্জা খাইছত নাকি? রাস্তার মাঝে কি করস খাড়াই থাইকা? ঠিক এই কথায় হুঁশ ফেরে আমার। রাস্তার মাঝে দাঁড়িয়ে আছি আমি, গাড়ি 2-3টা আটকে গেছে আমার জন্য। আস্তে করে হেঁটে ঢুকি আমি শাহ আমানতের বাসায়। ওনার পরিবারও আমাকে ডাকছিল, কিন্তু আমি নাকি মাথা ঘুরে গুনগুন করে কি যেন করছিলাম রাস্তার মাঝে। আমি শাহ আমানতের ঘরে যেয়ে ঢুকে বসে পড়লাম। শাহ আমানত বললেন, ওনার জন্য পানি ভেজা গামছা নিয়ে আয়। এদিকে আমার মাথা তখনও ভন ভন করছে, হালকা মাথা ঘুরছিল আমার তখনও। শাহ আমানত আমাকে বললেন, মাত্রই তো শুরু হলো। ডেভিল টাইমসের শুরু হয়ে গেল। জি শ্রোতাবৃন্দরা, জাহিদ ভাইয়ের ডেভিল টাইমসের ট্রাভেল মাত্র শুরু। আর
যেই ঘটনাটি আমাদের কাছে শেয়ার করেছেন কক্সবাজারের চকরিয়ার বাসিন্দা আবু নাসির। তিনি বর্তমানে সৌদি আরবের আল বাহাতে বসবাস করছেন এবং তিনি তার নিজের জীবনের একটি এক্সপিরিয়েন্স আমাদের কাছে শেয়ার করেছেন। তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। তো আমি চলে যাচ্ছি আবু নাসিরের শেয়ার করা ঘটনায়। আবু নাসির সাহেব সৌদি আরবে গিয়েছিলেন প্রায় বছর 4 আগে। তার এক কাজিন তাকে নিয়ে গিয়েছিল। তিনি অনেক রিকোয়েস্ট করেছিলেন কাজিনকে দেশে আসার পর। তিনি কৃষি কাজ করতেন, তাদের পরিবার ছিল কৃষি নির্ভর পরিবার। তো তার মনে হয়েছিল যে আরেকটু বেশি যদি ইনকাম করতে পারতেন ভালো হতো। তো তার কাজিনকে অনেক রিকোয়েস্ট করার পর তার কাজিন বলে আচ্ছা আমি চেষ্টা করব। তো কাজিন ওখানে গিয়ে চেষ্টা করেন এবং নিজেদের কোম্পানিতে একটা ভিসা ম্যানেজ করে নিয়ে আসেন তার জন্য। তো তিনি যাওয়ার পর তার কাজ হয় হচ্ছে একটা পেট্রোল পাম্পে, মানে একটা গ্যাস স্টেশনে। এই গ্যাস স্টেশনটা হাইওয়ের উপরে পড়ছে, বেশ একটু মানে রিমোট জায়গায়, যেখানে মানুষজন খুব কম চলাচল করে, হাইওয়ের গাড়ি এগুলোই থামে ওইখানে। তো ওইখানে যাওয়ার পরে আবু নাসির সাহেব দেখলেন যে ওইখানে আরও 3 জন বাঙালি ভাই কাজ করেন, কিন্তু তারা তার সাথে কেন জানি একটু অন্যরকম ব্যবহার করা শুরু করলেন। মানে উনি নতুন বলেই হয়তো ওনাকে দিয়ে বেশি পরিশ্রম করানো শুরু করলো, আর কেমন জানি একটু ব্যবহার আচারটা একটু অন্যরকম। তো এইটা দেখে ওনার মনে উনি হার্ট হতে লাগলেন, ওনার ভাল লাগতো না। তো উনি ওনার কাজিনের সাথে কথা বলতেন যে আমি এখানে এরকমভাবে আসি, ভাল লাগে না, হ্যাঁ তুই পারলে আমার জন্য অন্য একটা ব্যবস্থা কর। তো কাজিন বলতেন যে আপনি একটু কষ্ট করে থাকেন, দেখি কি করা যায়, কারণ তাদের তো মালিক একজনই, যদি তার অন্য কোনো প্রতিষ্ঠান নিতে পারে মালিক তাকে। তো এরকমভাবে তাকে বুঝাইতো। আবু নাসির সাহেব কাজ করতেন এবং মন দিয়ে, এবং তার দেখা যেত যে তার একটু কাজে সমস্যা হলেই অন্যরা তার সাথে একটু অন্যরকম আচরণ করতে আরও বেশি। তো এরকম কষ্ট করতেছিলেন তিনি। আর তিনি আসলেই তো কৃষি কাজ করা মানুষ, তিনি তো এগুলো আসলে করেননি এর আগে। তো এর জন্য একটু অন্যরকম লাগতো, বুঝতেও সমস্যা হইতো সব কিছু। তো এরকম অবস্থায় তা একদিন দেখলো যে হ্যাঁ তার ওই কাজিন আসছে এখানে। কাজিন আসছে একটা বিশাল মানে গাড়ি বহরের সাথে, মানে অনেকে যাচ্ছে সেখানে, তার কাজিন আসছে, দৌড় দিয়ে আসলো, গ্যাস স্টেশনে ঢুকলো, তার সাথে কথা বললো যে আমার মালিক দেখা করবে, চলো মালিকের কাছে নিয়ে যাব। তো তিনি তো একটু হলেন যে মালিক তার সাথে দেখা করবে, মানে তিনি দেখলো যে তার কাজিন তাকে নিয়ে গেল ওইখানে। তো যাওয়ার পর দেখলো যে বললো, আগে থেকে বললো যে দেখে সালাম দিতে। উনি সালাম দিলেন, দেখলেন যে ওখানে একজন আরব ভদ্রলোক বসে আছে, শেখ টাইপের। তো উনি তার গাড়িতে বসা, তো তাকে জিজ্ঞেস করলেন যে নাম কি, মানে আরবিতে জিজ্ঞেস করছেন। তো এটা উনি ইশারা দিয়ে এতটুকু শিখে ফেলছিলেন, তিনি বললেন এই নাম। ওনাকে দেখে মালিক মনে হয় সন্তুষ্ট হলেন, যিনি কফিল ছিলেন তিনি সন্তুষ্ট হলেন। তো এর মাঝেই ওনার কাজিন যে ছিল, আবু নাসির সাহেবের কাজিন, তিনি অনেক কিছু আরবিতে বুঝায় বললেন সে কফিলকে। তো কফিল বুঝে তাকে হাত দিয়ে বললো যে ঠিক আছে এরকম কিছু বুঝায় বললো। তো তিনি তখন বুঝেন নাই, পরে বুঝছেন যে ঠিক আছে তাকে নিয়ে যেতে বলছে। তো বলে কফিলের গাড়ি চলে গেল। তারপর দেখলো আরও 2-3টা গাড়ি কফিলের গাড়িকে ফলো করে গেছে। তো তিনি তাকায় আছেন, তার কাজিন বলতেছে হয়েছে তো, আপনারা এখন নিয়ে যাবো এখান থেকে। কোথায়? বলে আমাদের এই ফার্ম আছে সামনে, ওখানে চলে যাব আমরা। তো তিনি খুব অবাক হলেন, বলে যে হ্যাঁ আপনারা সব কিছু গুছান, আমি কথা বলতেছি আপনার এখানে এসে দোকানে কথা বলি। তো বলে তার কাজিন ভিতরে গেছে, যে ওখানকার যে বাঙালিরা কাজ করতো তাদের সাথে কথাবার্তা বলে, তো ওনাকে সুন্দর করে প্যাকেট করে ওই যে তাদের আরেকটা গাড়ি ছিল গাড়িতে করে নিয়ে গেল। তো ওই রাস্তা বেশ অন্যরকম, যেখানে যাচ্ছেন সেই জায়গায় দেখতেছেন যে দুই পাশে খোলা প্রান্তর এবং দূরে দূরে পাহাড়, এবং এই যে পুরো প্রান্তরটার মধ্যে দেখা যাচ্ছে নুড়ি পাথর আর বালির মতো, আবার এর মাঝে বেশ কিছু সবুজ ঝোপ। তো যাই হোক, এর মাঝ দিয়ে চলছে তাদের গাড়ি, এবং চলতে চলতে এক সময় দেখলো এই সবুজের পরিমাণটা বাড়া শুরু করলো। বেশ অনেক জায়গায় সবুজ, এবং তাদের গাড়ি চলতে চলতে এমন একটা জায়গায় চলে আসলো অনেকক্ষণ পর, কয়েক ঘন্টা চলার পর। সেখানে যে দেখলো যে সে প্রথম দূর থেকে দেখতে পেলেন আবু নাসির সাহেব যেখানে ক্ষেত, বিশাল ক্ষেত, গমের ক্ষেত, বিশাল বড় গমের ক্ষেত। তো দেখার পর তো তার কাছে অবাক লাগলো যে এখানে এরকম সুন্দর গমের ক্ষেত। বলতেছে যে ওই কাজিনকে বলতেছে যে এরকম সুন্দর গমের ক্ষেত, বলতেছে যে হ্যাঁ তুই আমার আগে আনোস না এখানে জায়গায়। আরে আপনারা তো আগে এখানে আমি কেমনে কাজে দিব, আগে তো আপনাকে ওই জায়গার জন্য আনছি, এখন আপনারা দেখি এখানে যদি কাজ করে ভালো কিছু করতে পারেন তাহলে হয়তো কফিল আপনারা রাখবে এখানে। তো আবু নাসির সাহেব খুশি হয়ে গেলেন, কারণ তিনি কৃষিকাজ ভালো জানেন। যাই হোক, সেই গাড়িতে করে চলতে চলতে এক সময় তাকে নিয়ে আসলো একটা ফার্ম বলতে তাদের গাড়ি কিন্তু রাস্তা থেকে হঠাৎ করে বায়ে টার্ন নিয়ে নেমে গেছে, এবং এই জায়গাটাও কিন্তু একটা প্রান্তরের মধ্যে দিয়ে যাচ্ছেন।
তো যেতে যেতে দেখতেছে ঝোপ এদিক ওদিক, তারপরে হঠাৎ করে শুরু হলো ফার্ম, মানে বোঝা গেল যে এখানে বেড়া শুরু হয়েছে এবং ফেন্স করা। সেই ফেন্সের মধ্যে এক জায়গায় দেখলো অনেকগুলো বকরি এখানে, এবং সে দেখলো দু একজন মানুষ সেই বকরির ওখানে আছে এবং তারা মুখের মধ্যে কাপড় পেঁচা রাখছে ইসের জন্য, মানে এই ধুলা টুলার জন্য, আর গরম তো এখানে এই জন্য, তো ওরকম কাপড় পেঁচা রাখছিল তারা আছে বকরির ওখানে। এবং তারপর সামনে গিয়ে দেখলেন যে বেশ খানিকটা দূরে বেশ বড় ফেন্স দেওয়া, ওইখানে ফেন্সের ভেতরে অসংখ্য উট এবং বড় বড় উট, বাচ্চা উট এরকম এগুলা ভিতরে চড়তেছে। তো বুঝলে যে এটা একটা উটের খামার। আরো সামনে চলে গেল, গাড়ি ওখানে থামলো না, চলতে 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 দূরে যেয়ে দেখলো যে ওই এই উটের খামার ছাড়া আরো অনেক দূরে যাওয়ার পরে ওখানে বিশাল গম ক্ষেত। তো গম খেতে স্প্রিংকলার দিয়ে পানি চলতেছে, মানে এগুলো যে মাটির তল থেকে উঠায় পানিগুলো ছিটানো হয়। এগুলো খুব অ্যাডভান্স কৃষি কাজ, কারণ এখানে মানে উচ্চভূমি, মাটি উর্বর, কিন্তু পানির আবার আছে, লবণাক্ততা আছে, সমস্যা আছে, এর জন্য মানে খুব করে হিসাব করে করা হয়। তো যাই হোক, উনি দেখলেন যেরকম পানি ছিটাইতেছে, চাষ চলতেছে এবং কিছু মানুষ এগুলা দেখতেছে, মনিটর করতেছে। তো আরো সামনে এগিয়ে যাওয়ার পর তারা দেখলো যে ওখানে কয়েকটা মানে এরকম ট্রেলার ট্রাক আর কি, যেখানে মানুষ থাকে আর কি, ওগুলো ট্রেলার হোম। ওই ট্রেলার হোমগুলো রাখা একটা, দুইটা, তিনটা, মানে পরপর তিনটা রাখা আছে, বেশ গ্যাপ দিয়ে দেয় রাখা। তো ওইগুলার একটার কাছে নিয়ে গেল, গিয়ে গাড়ি থামাই দিল তার, ওই যে তাদের যে গাড়িতে আসছে, তো তার কাজিন তাকে নিয়ে নেমে গেল গাড়ি থেকে, গাড়িটা সামনে চলে গেল আরো। তো তিনি বললেন যে এখানে আমি কোথায় আসছি, কি ব্যাপার, এখানে কই থাকবো কি? এখানে হলো আপনার কাজ করবেন, প্রথমে তো আপনার এই ইসের সাথে দিতে পারতেছি না, এখানে আপনি আমার মালিকরা বলে আনছি যে আপনার এই মানে আপনি পশুপালনও ভালো জানেন, তো আপাতত এই বকরি ভেড়া এগুলার দেখাশোনা করেন, আর এর মাঝে যে উটের কাজগুলো শিখা যান, উটগুলারে কেমনে পালে, কেমনে এই করে, আস্তে ধীরে আপনার এই যে এখানে দেখছেন এই গমের চাষ, এগুলোর মধ্যে লাগাই দেবো। এগুলো করলে আপনি ভালো করতে পারবেন। আর এগুলো আসলে একটু অন্যরকম, এই গমের চাষটা আমাদের দেশের মতো না, হ্যাঁ, এটা একটু অন্যরকম ভাবে করে, তো আস্তে ধীরে শিখবেন। এখন আমি এটা বলে আনছি আপনারা, আপনি এটাতেই ঢুকে যান, দেখেন। আর আপনি ছাড়া এখানে আরেকজন বাঙালি আছে, বাঙালি ভাই, উনি আব্দুল মুতালেব ভাই, উনি এখানে থাকে। আর এছাড়া মিশরীয় আছে কিছু কিছু, এখানে সুদানের মানুষ আছে, তো এরা সবাই কাজ করে। তো এই মূলত এই যেগুলো আপনি করবেন, যে আপনি আর আব্দুল মুতালেব ভাই যে পশু পাখির দেখাশোনা করবেন, আর ওই উটের দেখাশোনা মনে একজন মিশরীয় করে, ও আবার অনেক ওই কাজেও চলে যায়। তো আপনি থাকেন এখানে, আসেন আপনারা পরিচয় করা দিই। তো এই বলে আবু নাসির সাহেবের কাজিন তাকে নিয়ে যায় ফার্মের ওইখানে, মানে যেখানে ওই যে পশু পাখি চড়তেছে, ওখানে নিয়ে দেখে যে একজন মানুষ কাজ করতেছে, ডাক দেয় তাকে, জোরে জোরে ডাকে। তো উনি চলে আসেন, আসার পরে দেখা যায় ওই উনি হচ্ছেন বাঙালি আব্দুল মুতালিব সাহেব। তো তার সাথে পরিচয় করা দেন যে এই যে আমার এই কাজিন, ওনার যার কথা বলছিলাম, উনি আমার বড় ভাই হয়, আবু নাসির। তো যাই হোক, ওনার দুজনের পরিচয় হয়। হওয়ার পর বলে যে চিন্তা করেন না, আমরা আসি, তো আমি আসি, আর ওই যেখানে বিদেশিরা আছে, হ্যাঁ আপনি আমি, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, ওনাকে ওখানে স্যারেল করে দিয়ে যান ওনার কাজিন ওই দিন। তো ওখানে উনি ওই দিন প্রথম দিন আসলেন, এসে ওই একটু হাঁটাচলা করছে, দেখলেন ওই জায়গাটা ঘুরে ঘুরে ভালোই লাগতেছে ওনার কাছে, কারণ এই যে উনি গ্যাস স্টেশনে ছিলেন, ওই জায়গাটা একদমই নিরস ছিল। তো উনি মনে মনে শুকরিয়া আদায় করছেন, এর থেকে অনেক ভালো জায়গায় আসছি। তো যদিও এই পশু পাখি পালতে কেমন কষ্ট হবে তিনি জানেন না, কারণ তিনি আসলে আদতে পশু পাখি খুব বেশি পালেন নাই, তাদের বাড়িতে হয়তো গরু ছিল কয়েকটা, আর এই যে ছাগল টাগল ছিল দু একটা, এরকম, বাট এরকম অবস্থা ছিল না। তো যাই হোক, আর এই তো উট তো একদম নতুন প্রাণী, তো ওনার কাছে দেখেই জানি কেমন লাগতেছে। তো ওই যে দেখলো যে আব্দুল মোতালেব সাহেব তিনি মোটামুটি ভালোই এক্সপার্ট, এবং ওই যে আরেকজন মিশরীয় আছে, সেও এগুলা মানে ভালোই দেখে। তো যাই হোক, এইভাবে ওই দিন চলে গেল তার কাজিন, আর আবু নাসির সাহেবের দিন কাটতে লাগলো এই ফার্মে। তো উনি মোটামুটি আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেলেন ওই জায়গায়। সন্ধ্যার পরে চুপচাপ বসে থাকেন যখন কাজ থাকে না, ওই সময় মানে সব পশু পাখিকে তিনি আর ওই আব্দুল মুতালেব সাহেব যে মোটামুটি ওই তাদের ওই ফেন্স আছে, ফেন্সের মধ্যে ঢুকাই দিয়ে তারা ওখানে লক করে চলে আসেন, এসে তাদের ওই যে ট্রেলার হোম, তাদেরটাই হচ্ছে সবচেয়ে কাছে আর কি, ওই কারণ যেহেতু তাদের ওইখানে পশু পাখি দেখতে হয়। তো ট্রেলার হোমে বসে দুজনে গল্প গুজব করেন, মানে তাদের ফ্রেশ হয়ে আর কি, দুজন গল্প গুজব করেন, আড্ডা দেন, এবং তার মতো তিনি মানে যা করেন বসে বসে মোবাইল ফোন টিপেন, যা যা করেন আর কি। ওখানে নেটওয়ার্ক আছে খুব অল্প বিস্তর, মানে নেটওয়ার্ক এত ভালো না, তারপর আছে। যাই হোক, এগুলো করেই তার দিন কেটে যায়, এবং সন্ধ্যার পর ওখানকার পরিবেশ একেবারে অন্যরকম হয়ে যায়। মরুভূমির মধ্যে তো দেখা যাচ্ছে কেমন একটা মানে পোকার ডাক, এই পোকার ডাকটা তিনি মিলাইতে পারেন না, তাদের নিজের বাড়ির যে ওখানে যে পোকামাকড় রাতের বেলা ডাকে সেটা মিলাইতে পারেন না, ডিফারেন্ট একটা পোকার ডাক। আর ওখানে গমের ক্ষেত যে, এবং ওই জন্যই আসলে এই চাষটা একটু ডিফারেন্ট, ওখানে ওই মানে অনেক কেয়ারফুল থাকতে হয় তাদের এই গম মেনটেন করার জন্য।
তো আবু নাসির সাহেবের রাতের বেলা 8টা-9টার পর আর ভাল লাগে না। তিনি মানে ওই ছোট্ট তাদের যে থাকার জায়গাটা, যে ট্রেলার হোম, ওইটা খুব ছোট। তো ওইখানে থাকতে থাকতে তিনি বোর্ড হয়ে যান। তিনি রাতের বেলা বের হয়ে যান হেঁটে হেঁটে, একদম হাঁটতে হাঁটতে চলে যান এই মাথায়, সেই যে গম ক্ষেতের ওই পাশে। তার কাছে অন্যরকম লাগে, দূরে পাহাড়গুলো দেখা যায় তো, তবে ভীতিকর। তিনি বলছেন যে ওখানে ভীতিকর লাগে, কারণ দেখা যাচ্ছে যে এরকম খোলা জায়গায় ক্ষেতের পাশ দিকে একেবারে একটু জায়গা ঘুরে গিয়ে দেখা যাচ্ছে 3টা পাহাড় উঠছে, এরকম মানে অন্যরকম লাগে, কেমন জানি মানে গা শিরশিরানি একটা ভাব চলে আসে। আর রাতের বেলা ওই যে যারা ওখানে আছে মিশরীয় বা ওরা অতটা এখানে জাগে না, ওরা ঘুমায় যায় ওই সময়, ক্লান্ত হয়ে যায় তো, খেতে খামারে কাজ করে ওরা ঘুমা যায়, ওরা থাকে না। তো তিনি হেঁটে হেঁটে যখন যান তখন দেখেন যে ওদের টেলারের ওইখানে হালকা একটা বাতি জ্বলতেছে ভিতরে, বুঝতেছে যে তারা ঘুমাচ্ছে। তা আবু নাসির সাহেবের আবার রাত জাগার অভ্যাস ছিল, তো তিনি হাঁটতে হাঁটতে যান। তো এইসব একটু ভয় কম পান, কারণ তিনিও যেখান থেকে আসছে ওইটাও অনেকটা পাহাড়ি এলাকা, তো তিনি ওই জন্য তার সাহসটা একটু বেশি। তো হেঁটে তিনি ওই যে সেই গম ক্ষেত পার হয়ে দিকে যান, এই আকাশের দিকে তাকায় থাকেন, তার কাছে অন্যরকম লাগে। তিনি হেঁটে হেঁটে আবার আসেন, এসে নিজেদের যে ঘরটা বা নিজেদের ট্রেলারটা পার হয়ে আরও সামনে চলে যান। তো গিয়ে তখনই তার মানে প্রথম তার সামনে পড়ে হচ্ছে উটের খামারটা। কেমন যেন লাগে এই প্রাণীগুলাকে তার কাছে, মানে এটা তিনি তো দেশে ওইভাবে দেখেন নাই। দেশে দেখছেন মানুষ কোরবানির জন্য আনে সেই উটগুলা একরকম, আর এইটা আরেক রকমের উট। মানে ওগুলা কিন্তু আসতো মানে পাশের দেশ থেকে আসতো, বাংলাদেশে যেগুলো আসতো, আর এই উটগুলো আরো বড় বড় আর একটু অন্যরকম। তাকে কিন্তু বলছে ওখানে আব্দুল মোতালেব সাহেব যে এই উট কিন্তু কামড় দিয়ে দেয়, সাবধান। হ্যাঁ, আর উট অনেক অনেক ধূর্ত, অনেক চালাক। এইখানে খুব একটা উটের ফার্মে রাতের বেলা ওইখান দিয়ে আশেপাশে দিয়ে ঘোরাঘুরি কম করবা। তো তিনি জিজ্ঞেস করছিলেন যে কেন, বলে আছে, কারণ আছে, ওখানে যেও না বেশি, উটের ইসে যাও না, বকরির ফার্মেও যাও না, এখানে যাওয়ার দরকার নেই, চুপচাপ ওদিক দিয়ে হাঁটা চলা করো না খুব একটা, রাতের বেলা কোনো সমস্যা নিলে যেও না। তাই বলছিল তাকে আব্দুল মোতালেব সাহেব। তো তিনি ওই কথার খুব একটা ধারেন না, তাকে আসলে শিখতে হবে, বুঝতে হবে। তিনি আরও বোঝার চেষ্টা করেন এই পশুগুলোর নেচারগুলো কেমন। তিনি হাঁটতে হাঁটতে চলে যান ফেন্সের কাছে, যে দেখেন যে উটগুলা কেমন, তাকে দেখেই শব্দ করে একটা, কেমন জানি শব্দ করে, এবং এইটা তার মাথায় আছে যে তাকে বলছে কামড় দিয়ে দেয় উট, এর জন্য তিনি একটু কেয়ারফুল থাকেন, তিনি ফেন্সের মধ্যে ঢুকেন না। তো হেঁটে হেঁটে যান, আবার বকরির ফার্মের ওখান দিয়ে হোটেন, তার কাছে কেমন জানি একটা অন্যরকম এনভায়রনমেন্ট লাগে। তো যাই হোক, এরকমভাবে তার দিন চলে যাচ্ছিল। তো একদিন রাতে তিনি দেশে কথা বলতেছেন, ফোনে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছেন সামনে। তো যেতে যেতে তিনি আসলে তাদের যে উটের যে খোয়ার বা উটের ফার্ম সেটাও পার হয়ে গেছেন, তার যে বকরির ফার্ম সেটাও পার হয়ে গেছেন। তো এখানে যেহেতু দরজা নাই, মানে ঢোকার জন্য কোনো এন্ট্রেন্স আলাদা কোনো দরজা কিছু নাই, ওই যে মানে রাস্তা আর কি, ডার্ট রোড, সেটার উপর দিয়েই উনি হাঁটতে হাঁটতে আরো সামনে যাচ্ছেন আর কথা বলতেছেন। তো বেশ খানিকক্ষণ তিনি হেঁটে সামনে চলে আসছেন। হঠাৎ করে তার কাছে মনে হলো যে তিনি যে কথা বলতেছিলেন দেশে, তার ফোনের মধ্যে মনে হলো একটা নয়েসের মতো, মানে কেমন জানি মনে হলো যে কতগুলা বাচ্চা যদি কথা বলে ওঠে কেউ কেউ কুকুর করে, কেমন যেন একটা স্ট্যাটিক নয়েসের মতো সেরকম একটা শব্দ। তো তিনি অবাক হলেন যে ফোনের মধ্যে কে কথা বলে, এরকম হইলো কেন শব্দ। অনেক সময় দেখা যায় না ওই যে টেলিভিশন বা রেডিওতে স্ট্যাটিক প্রবলেম হয় সেরকম। তো তিনি দেশে বলতেছেন হ্যালো হ্যালো, কি মানে সব ঠিক আছে নাকি আর কি, তার ভাষায় বলতেছেন তিনি, সব ঠিক আছে না, কিসের শব্দ। তো দেখতেছে ওই পাশ থেকেও মানে হয়ে যাচ্ছে, মানে স্ক্র্যাম্বলড হয়ে যাচ্ছে ভয়েস, মানে এলোমেলো হয়ে যাচ্ছে, কথা ঠিক মতো শোনা যাচ্ছে না। তো তিনি লাইনটা কেটে দিলেন। তো লাইনটা কাটার পরে তার ফোন দেখা গেল যে হ্যাং হয়ে গেল, মানে ফোন আরই নড়তেছে না এখান থেকে। তার অনেকক্ষণ ধরে লাইট নিভে থাকলো, তিনি অনেকবার চেষ্টা করলেন, দেখলেন যে একসময় টাস করে ফোনটা বন্ধ হয়ে গেল। তো তিনি এখানে সুইচ টিপে আবার অন দেওয়ার চেষ্টা করতেছেন, তো সুইচ টিপে ধরছেন, ফোন অন হচ্ছে না, মানে একটু আলো জ্বলে আবার নিভে যাচ্ছে। তো তার মানে তিনি মনে করলেন ব্যাটারি হয়ে গেছে, কোনো কারণে ব্যাটারি শেষ হয়ে গেছে, চার্জ দিতে হবে ফোনে। তো তিনি অবাক হলেন যে এই শব্দটা কি পাইলেন ফোনের মধ্যে, মনে হলে কেমন খিচখিচ করে কতগুলা বাচ্চা কাচ্চারা কথা বলে গেলে যেরকম সেরকম। হঠাৎ করে তিনি ফোন বন্ধ অবস্থায় তিনি শব্দ পেলেন, কিচকিচ শব্দ। তখন তিনি চিন্তা করছেন, আরে আমি তো এই মূল ফার্মের থেকে অনেক দূরে চলে আসছি। পিছনে তাকায় দেখলেন যে তাদের এই যে ওই বকরির ফার্মের যে বেড়া দেখা যাচ্ছে অনেক দূরে, তিনি হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছেন। তার সোজা যে ডান দিকে এরকম একটা রাস্তা চলে গেছে, রাস্তা মানে কি ডার্ট রোড, এবং সেটা সোজা চলে গেলে দেখলেন যে পুরা ওই জায়গাটা অনেকটা প্রান্তরের মতো, এবং সেইখানে দূরে পাহাড় দেখা যাইতেছে, ঝোপঝাড়, বিভিন্ন ঝোপঝাড়। আর বাঁ দিকে চলে গেলে ওইদিকে আরেকটা এরকম চিকন রাস্তা গেছে, ওই পাশে যে ঝোপঝাড়, ওখানে কিছু নাই, আর সোজা রাস্তাটা গেছে, এটা দিয়ে মনে হয় মূল রাস্তায় ওঠা যায়। তো তিনি তো আসছিলেন গাড়িতে করে, তিনি তো এখান থেকে আর বেরোন নাই, তার আসলে খেয়ালও নাই। তো
তো তার কাছে মনে হলো যে ওই শব্দটা, ওই যে এরকম কিচকিচ বাচ্চাদের মতো শব্দ, কেউ কতগুলো বাচ্চা যদি কথা বলে খিলখিল করে হাসে দৌড়ায় সেরকম শব্দ মনে হলো, যে তিনি যেদিকে তাকায় আছেন তার উল্টা দিক দিয়ে গেল এরকম শব্দ। তো এবার তার একটু ভয় লাগলো, তিনি তাড়াতাড়ি ঘুরে হাঁটা দিলেন। তিনি বুঝতেছেন তিনি অনেক দূরে চলে আসছেন। তো তিনি যাচ্ছেন সামনে, তার কাছে মনে হচ্ছে তার পিছনে কতগুলো বাচ্চা খিলখিল করে হেসে এসে দৌড়ায় দৌড়ায় দাঁড়াচ্ছে, এরকম না হাসতেছে বা তাকে ফলো করতেছে। তিনি ফট করে পিছনে তাকান, দেখেন কেউ নাই, কেউ নাই, ওই পাশে ঝোপঝাড়গুলো দেখা যাচ্ছে। তো তার কাছে মনে হলো এই ঝোপঝাড়ের মধ্যে কি বাচ্চারা লুকায় নাকি, এখানে কোনো মানে আসে নাকি। তিনি শুনছেন যে এইসব জায়গায় অনেক জায়গায় বেদুইনরা থাকে, এটা তার মাথায় আসে মানুষের কাছ থেকে যে বেদুইনরা থাকে এখানে। তো তাদের বাচ্চারা এত রাত্রে কি করবে? তখন প্রায় 12টা-1টা বেজে গেছে এরকম রাত। তো তিনি তাড়াতাড়ি হাঁটা শুরু করলেন। একটু ভয়ও লাগছে তার কাছে, কারণ তিনি মরুভূমির অনেক ঘটনাও শুনছেন, ওইখানে মানে উল্টাপাল্টা জিনিস আছে। আব্দুল মোতালেব সাহেবই তারে বলছে যে তুমি রাত্রেবেলায় হাঁটাহাঁটি করে ঠিক নাই, সেই এগুলো বলছে। তো তিনি হাঁটতে হাঁটতে তাড়াতাড়ি মানে এই শব্দটা শুনতেছেন তিনি, কিন্তু পিছনে তার মানে কন্টিনিউয়াসলি মনে হচ্ছে একটু পরপর খিলখিল করে বাচ্চারা হাসতেছে আর দৌড়াইতেছে তার পিছনে। তো তিনি তাড়াতাড়ি হেঁটে হেঁটে চলে আসলেন, এবং তিনি যখন ওই যে উটের যে খোয়ারটা পার হইতেছেন তখন মনে হলো বাচ্চাগুলা খিলখিল খিলখিল করে হেসে মানে কি মানে একটা শব্দ করে দৌড় দিল তার পিছন থেকে। তিনি একদম কেঁপে উঠলেন, কেঁপে উঠে তার সারা শরীরে সব ভ্রম দাঁড়ায় গেছে। তিনি ফট করে তাকায় দেখেন যে পিছনে কেউ নাই। তিনি শব্দ পেলেন যে উটগুলা মনে হলো শব্দ করে উঠলো, উটগুলা শব্দ করে উঠলো, কেমন করে ডেকে উঠলো, এবং মানে একটা ভয়ঙ্কর অবস্থা, মানে একটা বিশৃঙ্খলা শুরু হয়ে গেল ভিতরে। এবং মনে হলো যে কতগুলো বাচ্চা যদি ওই উটের খোয়াড়ায় ঢুকে পড়ে দৌড়ায় সেরকম। তো তিনি একটু অবাক হইলেন, কিরে এটা ঘটনা কি, এটা কে ঢুকছে? তো তার সাহস হলো না ওখানে যাওয়ার। তিনি তাড়াতাড়ি হেঁটে গেলেন, হেঁটে যে তার ঘর চলে গেলেন, তার যে ট্রেলার হোম তাদের যে ওখানে চলে গেলেন, গিয়ে তিনি তাড়াতাড়ি দরজাটা মোচড়ায়, উনি তালা মারেন নাই, খুলে ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে তাড়াতাড়ি যে মানে ওনার ভয় লেগে গেছে, ওনাটা কাঁপুনি লেগে গেছে এরকম। আর বাইরে ওই দিন দেখতেন বেশ ঠান্ডা ঠান্ডা লাগতেছে, রাতের বেলা ওইটা ঠান্ডা হয়ে যায়। তো তিনি তাড়াতাড়ি যে তার বিছনায় শুয়ে পড়লেন। তো বিছনায় শুয়েও বেশ ঠান্ডা লাগতেছিল, তিনি তাড়াতাড়ি চাদর টেনে নিলেন। তো তারপর তিনি চুপচাপ শুয়ে আছেন, ঘুম আসতেছে না। তো তাকায় আছেন তিনি তার বিছানাটা যেখানে, তার সোজাসুজি পায়ের কাছেই হাতের ডানে একটা জানালা আছে, ওই জানালার উপর ব্লাইন্ড দেয়াতে কি হচ্ছে যে বাইরের যে আলোটা মানে আকাশের যে আলোটা সেটা হালকা করে এসে নিচে একটা টেবিল আছে, টেবিলের উপর পড়তেছে। তার কাছে কেমন জানি লাগতেছে, মানে মানে ঘুম আসতেছে না, ওদিকে তাকাই আছেন তিনি। একটু পর তিনি শুনলেন মানে তাদের যে এই ট্রেলার হোমটা এটার পাশ দিয়ে মনে হচ্ছে কতগুলো বাচ্চা দৌড়াচ্ছে, এবং বাচ্চাদের যে শব্দ সেটা পাচ্ছেন তিনি। এক সময় তিনি খেয়াল করলেন যে তার যে জানলাটা ওই যে টেবিলের ওখানে, ওই জানলার সামনে মনে হলো কারো একটা ছায়া, মানে কোনো একটা ছায়া পড়ছে, এবং ছায়াটা মানুষের মতো, মানে মানুষ যদি তাকায় কোনো জানলা দিয়ে যেরকম লাগবে সেরকম। তিনি বেশ ভয় পেলেন, তিনি চিন্তা করলেন কে এখান থেকে এরকম উকি দিবে, এই জায়গায় তো আসলে চোর টোর আসার কথা না, আর এরকম এসে মানে তাদের ট্রেলারে উকি দিবে এরকম তো হওয়ার কথা না। তো এই বাচ্চারা কারা, এই বাচ্চার মতো যে শব্দ করতেছে কথা বলতেছে এরকম আর কারা? আর তিনি যে এখানে আসেন একদিন ধরে, তিনি কিন্তু দেখছেন যে পাশের যে ট্রেলারে থাকে যারা ওই যে মিশরীয় আর ওই সুদানের মানুষ যারা আছে তারা কিন্তু এই টাইপের না, মানে এরকম কিউরিয়াস না, কারো বাসা উকি টুকি দিবে এরকম না, এবং নিজেদের ওখানে দিনের বেলা কথা হয় দেখলে টুকিটাকি যা পারেন ওইভাবে। তো এরা তো না, এভাবে করে কে উকি দিতেছে জানলার ওখানে। তো তিনি ভয় একদম হয়ে গেলেন। এরপর তিনি শুনলেন যে বাইরে মনে হলো হুল্লোড় শুরু করলো, মানে বাচ্চাদের মতো হুল্লোড়, মানে বাচ্চারা যেরকম আনন্দ উল্লাস করে সেরকম। তো প্রচন্ড ভয় পেয়েছেন আসলে। এই সময় তিনি শুনলেন ওই পাশ থেকে তার একই রুমেই তো ওই পাশে ঘুমায় আব্দুল মোতালেব সাহেব। তিনি ভারী গলায় বলতেছে, আবু নাসির। আবু নাসির একটু চমকায় উঠলেন, চমকা উঠে বললেন, জি জি ভাই। বলে, আপনি আজকে কোথায় গেছিলেন হাইটা? তো বলছে, আমি গেছিলাম তো ওই দিক দিয়ে হাইটা ভাই, আমি আসলে রাস্তা মানে ভুলেই গেছিলাম, ফার্মের বাইরে চলে গেছিলাম হাইটা। তো ফার্মের বাইরে গেছিলেন, ভেজাল তো নিয়ে আসছেন সাথে, মানে শুনতেছেন না ভেজাল নিয়ে আসছেন যে? আপনারা মানা করলাম কতদিন রাত্রেবেলা বেশি হাঁটাহাঁটি করেন না, বাইরে যান না, দেখেন আমি যাই। এটা বলতেছে, তখনই ধুম করে শব্দ হলো তাদের দরজার মধ্যে, তাদের যে ফ্রন্টের দরজাটা ধুম করে উঠলো। দরজাটা কিন্তু স্টিলের, এটার মধ্যে মনে হলো গায়ের জোরে কেউ মারছে, ধুম করে মানে লাফ দিয়ে উঠছে আবু নাসির সাহেব। আর আব্দুল মোতালেব সাহেব বলতেছেন, চুপ করে থাকেন, দোয়া পড়েন, জোরে জোরে দোয়া পড়েন, আয়াতুল কুরসি পড়েন। তো যাই হোক, দোয়া পড়া শুরু করলো। আবু নাসির সাহেবও দোয়া পড়তেছে আর জোরে জোরে দোয়া পড়তেছে, আব্দুল মোতালেব সাহেব জোরে জোরে দোয়া পড়তেছে। এই যে যখন দোয়া পড়তেছে জোরে জোরে আব্দুল মোতালেব সাহেব, মনে হলো বাইরে কেমন জানি একটা কণ্ঠ, মানে খুব মানে
পেঁচানো নাকি টাইপের, এই কণ্ঠটা স্বাভাবিক না। মনে হলো আরবিতে গালাগালি করতে করতে চলে গেল সামনে দিয়ে, অ্যাজ ইফ কারো বাসায় যদি কেউ আসে না, ওই যে অনেককে মানুষকে বিরক্ত করে, লাস্টে না পেলে দরজার মধ্যে লাথি গুতা মেরে গালি দিয়ে চলে যায়, ওরকমভাবে কারাদিন চলে গেল এখান থেকে। তো অনেকক্ষণ তারপরে দোয়া পড়তেছিল আব্দুল মোতালেব সাহেব এবং বলল যে আবু নাসির সাহেব, রাত্রেবেলা এরকম ঘুরেন না, আপনাকে মানা করছি, ঘুরেন না, আর ওই উটের খামারের কাছে যায়েন না, রাত্রেবেলা তো ভুল না। বলে কেন? ওইখানে শয়তান থাকে, মনে যায়েন না। যখন বলছে ওখানে শয়তান থাকে, তখন আবু নাসির সাহেবের একটু গায়ের রোম টোম দাঁড়ায় গেছে, খুব ভয় পাইছে। বলছে যে এই যে শব্দ পাইতেছিলেন কিসের, বুঝতে পারছেন? বলে কি? বলে জিন, জিনে এসে বিরক্ত করে গেছে। এটা বলার সাথে সাথেই আবার তাদের ছাদের মধ্যে একটা তিরিম করে একটা কিছু পড়লো ভারী, মানে পুরা কেঁপে উঠছে তাদের ইটা। তো ভয় পেয়েছে, আবার দোয়া পড়লো, আব্দুল মালিক সাহেব জোরে জোরে দোয়া পড়লো, বললো ঘুমান ঘুমান, আজকে রাত্রে আর করেন না, গা বন্ধ করে ঘুমান। যাই হোক, দুজনে দোয়া পড়ে ঘুমাইলো। এক পর্যায়ে ঘুম আসে না এক সময় আসলো আবু নাসির সাহেবের। তো পরদিন সব ফজরের পরে ঘুম ভাঙছে, তাড়াতাড়ি উঠে যে নামাজ কালাম পড়লো, নামাজ কালাম পড়ে আব্দুল মোতালেব সাহেবরা বলতেছে যে ভাই কি ব্যাপার, কি বলতেছিলেন রাত্রে? যা বলছে শুনছেন, এগুলো নিয়ে এখন আর এখানে বেশি আলাপ করেন না, জায়গা ভালো না এই আর এইখানে রাত্রেবেলা আর হাইটেন না খুব একটা, এরকম ঠিক না। তো যাই হোক, তো ওই দিন দিনের বেলা তারা এটা ওইটা করলো। আবু নাসির সাহেবের একটু ভয় লাগতেছিল ওই দিন, এবং ওই দিন কি জানি আলাপ করলো, যে মিশরীয় যে লোকটা ছিল সে আব্দুল মোতালেব সাহেবের সাথে কি আলাপ করছে, মানে তারাও কোনো শব্দ পাইছে এখানে, তাদের এখানেও কোনো শব্দ হয়েছে। তো এরপর দিন থেকে হলো কি, মাঝে মাঝেই মানে দু একদিন গ্যাপে গ্যাপেই শব্দ পাইতো এই আবু নাসির সাহেব, শব্দ পাইতো। মনে হইতো তাদের এই ট্রেলার হোমের সামনে যে রাস্তা আছে ওইটা দিয়ে এরকম বাচ্চারা যাইতেছে হাসি খুশি ভাবে, মানে কি বলতে বলতে, হ্যাঁ হাসি করতেছে এরকম। হঠাৎ আবার ঢিল এসে পড়তো তাদের ট্রেলার হোমে। তো আবু নাসির সাহেব এই কথাগুলো বলতো আব্দুল মোতালিব সাহেবরে, ও ডাকলে রাতের বেলা ডাকলে শুনতোই না তিনি। তো তাকে পরে বলতো যে রাত্রেবেলা আমি শব্দ পান না এসেই, তো বলতো জিন্নাত, বলছি তো এগুলো জিন্নাত, খবরদার ঘুইলা কিন্তু দেখতে যায় না কিছু না। আবু নাসির সাহেবের কেন জানি মনে হয়েছে যে এগুলো আসলে কোনো মানুষ, মানে হঠাৎ এরকম কয়েকদিন শোনার পর তার কাছে মনে হয়েছে এগুলো মানুষ, এই মরুভূমির আশেপাশে কোনো বেদুইনরা থাকে, এরা রাত্রেবেলা, তিনি অনেকের কাছে শুনছেন যে বেদুইনের যে বাচ্চারা থাকে তারা একটু দুষ্ট হয়, তারা নাকি মানুষকে মানে বিরক্ত করে, ইট মারে, ঢেল মারে, এগুলো তিনি শুনছেন। তো তিনি এগুলো শোনার পর তিনি মনে করছেন যে এগুলো এরাই কেউ খামাখাই মানে ওনারে ভয় দেখায় আব্দুল মোতালেব সাহেব। তো তিনি আবার এরকম কয়েকদিন যাওয়ার পরে তিনি আবার বেরোনো শুরু করলেন, এই বাইরে হেঁটে হেঁটে বেরোন, এদিক এদিক যান, তবে একটু ভয় থাকেন। তিনি একটা লাঠি নিয়ে যান, ওখান থেকে বেরোনোর সময় একটা লাঠি ম্যানেজ করছেন, লাঠি নিয়ে তিনি যান, যে ওই যে গম ক্ষেতের ওখানে যান, ঘুরে ঘুরে আসেন। আবার তাদের এই যে পার্কটা ছাড়া একটু সামনে যে ওই পর্যন্ত যান না, যেহেতু তাকে ওই যে খামার সম্বন্ধে ভয় দেখাইছে, পর্যন্ত যান না। তো একদিন তিনি এরকম হেঁটে আসতেছেন রাতের বেলা, তার ভয় মোটামুটি কেটে গেছে, এর মধ্যে তিনি আর ওগুলা ওই বাচ্চাদের শব্দ খুব একটা পান নাই। তো ওই দিন বেশ ঝড়ো বাতাস ছাড়ছে, বাতাসটা তার কাছে ভালো লাগতেছে, মানে দেশে অনেক সময় কালবৈশাখী আসলে যেরকম লাগতো ওইরকম তার কাছে মজা লাগতেছে। তো তিনি আর ঢুকতেছেন না ঘরে, তিনি হেঁটে হেঁটে ওই গম ক্ষেতের ওখান থেকে সামনে চলে আসছেন। দেখতেছেন যে বাতাসে বালি উড়াই নিয়ে যেতেছে দিকে, এবং এই বালি যে উড়ে যেতেছে, বালির একটা শব্দ হইতেছে শোঁস। আর তারপর দেখলেন এই বালির সাথে অনেকগুলা ঘোড়া এবং কালচে ঘোড়া সব দৌড় দিয়ে তাদের যে উটের খামার ওদিকে যেতেছে। তো তিনি অবাক হয়ে গেলেন, আরে এই ঘোড়া কোত্থেকে আসছে, খামারে কই যেতেছে। তিনি চিন্তা করলেন এই রাত্রেবেলা তিনি আব্দুল মোতালেব সাহেবরে ডাকবেন কিনা চিন্তা করতেছেন। তারপর তিনি নিজেই চিন্তা করলেন আমি সামনে যাই, কি ব্যাপার। ওইসব মানে ভয় তার মাথার থেকে চলে গেছে, তার মাথায় আসছে ঘোড়াগুলা কোত্থেকে আসছে, অনেকগুলা ঘোড়া দৌড় দিয়ে তাদের এই যে উটের খামারে ওইখানে ঢুকছে। তো তিনি দৌড় দিয়ে সামনে গেলেন, সামনে যেয়ে দেখলেন যে ঘোড়াগুলা ওই খামারের মধ্যে ঢুকে গেল, ওই দরজা ঠেলে, ওখানে তাদের যে খামারে দরজা ওটা ঠেলে ঢুকে গেল। তিনি বলে হারি এই দরজা কি কেউ লাগায় নাই, মানে ফেন্সের মধ্যে একটা দরজা থাকে ওইটারে শিকল দিয়ে পেঁচায় দেয়। ও দেখলেন যে ওইটার মধ্যে ঢুকে গেল এই উটের খামারের মধ্যে। আশপাশ থেকে বাতাস বইতেছে, চরমভাবে বাতাস বইতেছে, মানে ধুলা উড়াই নিয়ে যাচ্ছে একপাশে, আর এই যে ঝোপঝাড়গুলা এগুলো বাতাসে কাত হয়ে যেতেছে। তো এর মাঝে তিনি ঠিকমতো দেখতেও পারতেছেন না, তিনি বুঝলেন যে ঘোড়াগুলো এখানে ঢুকছে সবগুলা। তো তিনি কি মনে করে চিন্তা করলেন যে একবার দেখি মানে এই ঘোড়াগুলা কিসের, ওখানে কোত্থেকে আসছে, কোন অন্য কোনো ফার্মতে চলে আসছে নাকি, ঘোড়ার ফার্ম আছে নাকি আশেপাশে। এই চিন্তা করে তিনি দৌড় দিয়ে গেলেন ফেন্সের কাছে, উটের ফার্মের ফেন্সের কাছে, যে তিনি দেখতেছেন উটগুলা শব্দ করতেছে কেমন জানি, এবং এক কোণার মধ্যে মনে হইতেছে কতগুলা
ঘোড়া দাঁড়ায় আছে এবং এগুলো কালো রঙের, এবং আকাশে বজ্রপাত চমকাইল, এবং আকাশের বজ্রপাতের যে নীল আলোয় সেদিন দেখতেছেন কালো কুচকুচে কতগুলো ঘোড়া দাঁড়ায় আছে উটগুলার আশেপাশে। উটগুলা এদিক ওদিক সরে গেছে এবং কেমন যেন একটা ডাকতেছে, মনে হচ্ছে ভেঙে চুরে চলে যাবে ওইখান থেকে। এর মধ্যে তিনি শব্দ পেলেন, একটা বাচ্চা শব্দ করে কাঁদতেছে জোরে জোরে। তিনি বললেন, আরে বাচ্চা শব্দ করে কাঁদতেছে মানে? তখন তিনি আরেকটু ভিতরে ঢুকলেন, 2 পা ঢুকে দেখতেছেন একটা বাচ্চা বসে আছে, তার গায়ের মধ্যে একটা আলখাল্লার মতো এরকম পরা, সে কাঁদতেছে মুখটা ঢেকে, খুব ভয় পেয়ে যেভাবে কাঁদে কোনো বাচ্চা সেরকম। তিনি অবাক হয়ে গেলেন যে এই বাচ্চা এখানে আসছে কেমনে, এই ঝড়ের মধ্যে এই বাচ্চা। তার মাথার মধ্যে আসলে সেন্সে আসছে যে কোনো একটা বাচ্চা হয়তো পথ হারায় এখানে আসছে, মানে কিশোর আর কি, ওখানে কাঁদতেছে ভয়। তো তিনি তাড়াতাড়ি সামনে গেছেন, যে তিনি ওই ভাঙা ভাঙা আরবিতে বলতেছেন কি হয়েছে কি হয়েছে। তো বাচ্চাটা তার এই মানে কি হয়েছে শুনে মনে হলো যে সে আরো মানে হয়ে গেছে, মানে আরো আবেগ আপ্লুত হয়েছে, সে আরো কাঁদতেছে, জোরে জোরে কাঁদতেছে। তো তিনি একদম কাছে চলে আসলেন, কাছে এসে বাচ্চাটার পিঠে হাত দিয়েছেন। তিনি পিঠে হাত দিয়ে বলতেছেন যে অসুবিধা নাই, আসো তোমাকে নিয়ে যাই, তুমি কোথায়, তুমি কি হারায় গেছো, এরকম বলতেছে, মানে যতটুকু তিনি পারেন ভাঙা ভাঙা আরবিতে। এই সময় দেখলেন যে বাচ্চাটা হঠাৎ করে মুখ তুললো। বাচ্চাটার মুখটা দেখে তিনি প্রচন্ড রকমের ভয় পেয়ে গেলেন। দেখলেন যে মানুষের মতোই চেহারা, কিন্তু চোখ দুটা জ্বলতেছে, চোখ দুটা জল জল করে জ্বলতেছে। তারপর ফিক করে হেসে দিল তাকে দেখে, ফিক করে হেসে সে আলখাল্লা ছেড়ে উঠে দাঁড়াইলো। তিনি দেখলেন তো বাচ্চা না, এটা লম্বা একটা মানুষ এরকম, এবং মানে মানে হাইট হবে 8 ফিটের উপরে, এরকম বড় একটা আলখাল্লা শরীর থেকে এরকম ঝুলতেছে, এবং তাকে দেখে এরকম হাসতেছে। তিনি তাকায় দেখলেন যে হাতের যে আঙুলগুলা এগুলো লম্বা লম্বা চোখা চোখা, এবং মুখ ভর্তি এরকম দাঁত, হা করছে যে মুখ ভর্তি দাঁত। তার দিকে তাকায় 2 হাত বাড়ায় প্রচন্ড একটা তীক্ষ্ণ চিৎকার করে উঠলো। আবু নাসির সাহেব ভয় একদম মানে একদম পিছায় গেছেন 2 পা। এর মধ্যে তিনি শুনলেন যে প্রচন্ড হাসির শব্দ, মনে কতগুলো কিশোর কিশোরী হাসতেছে। তিনি ফট করে তাকায় দেখতেছেন যে ঘোড়া দাঁড়ায়, দেখছিলেন যে ঘোড়া দাঁড়ায় আছে কতগুলো, সেই জায়গায় ওইরকমই আলখাল্লা পরা কতগুলো কিশোর কিশোরী দাঁড়ায় হাসতেছে তাকে দেখে। এবং তাদের চেহারাগুলো তিনি বুঝতে পারতেছেন না, চোখগুলা বুঝতে পারতেছেন জল জল করতেছে। উটগুলা প্রচন্ড শব্দ করা শুরু করলো, প্রচন্ড ডাকা শুরু করলো। তিনি প্রচন্ড ভয়ে পড়িমড়ি করে উল্টা দিকে দৌড় দিলেন, মানে দৌড় দিয়েছেন তো তিনি পড়ে যেতে যেতে দৌড়াচ্ছেন। দৌড়াইতে দৌড়াইতে তিনি যে এসে দেখলেন যে তিনি যে খামারে ঢুকছেন এই দরজা কিন্তু খোলা ছিল না, লাগানো, শেকল মারা। তিনি কিভাবে ঢুকছেন সেটা তিনি জানেন না, এবং এরাও কিভাবে ঢুকছে তিনি জানেন না। তিনি লাফায় পড়লেন এই খামারের দরজার উপরে, মানে ফেন্সের মতো গেট, তো তিনি ওইটার উপর দিয়ে মানে টপকায় বের হয়ে গেলেন। বের হয়ে যেয়ে তিনি দৌড়ান শুরু করলেন। এদিকে কিন্তু বজ্রপাত চমকাইতেছে আকাশে, বারবার আলোকিত হয়ে যাচ্ছে, চারপাশে ধুলা উঠতেছে। দৌড়াইতে দৌড়াইতে যে তিনি যে পড়লেন তার যে ট্রেলার হোম সেই দরজার উপরে, কোনো মতো খুলে ভিতরে ঢুকলেন। দেখলেন যে তখন আব্দুল মোতালেব এসে উঠে দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছেন যে আপনার শিক্ষা হবে না আবু নাসির, শিক্ষা হবে না আপনার। তখন বলতেছে যে তিনি বলছে আমাদের বাঁচান, আমাদের বাঁচান। বলে কি হয়েছে? বলে ওইখানে এরকম দেখছি। দেখবেনই তো আপনি, আপনার কতদিন মানা করছি যে আপনি উটের খামারে ওইখানে সাবধান, ওখানে যাবেন না। আর এখন যে ঝড় বৃষ্টি আসতেছে ওখানে খারাপ, ওখানে খারাপ, আপনার বলছি না, আপনি বাইরে যাওয়া আবার শুরু করছেন। যাই হোক বকা দিল আব্দুল মোতালেব সাহেব, বকা দিলেন, দিয়ে বললেন যে আপনার জন্য তো আমরা বিপদে পড়বো এখানে, যে কি ডাইকে আনতেছেন আপনি এখানে। তো বললো যে আপনারা যান তাড়াতাড়ি, আপনি নিজে যে অজু করেন, অজু করে নিজে শুয়ে পড়েন বিছনার মধ্যে। বলে আব্দুল মোতালেব সাহেব তাড়াতাড়ি দোয়া পড়তে পড়তে নিজের বিছনায় চলে গেলেন। আর আবু নাসির তাড়াতাড়ি যে ঢুকলেন বাথরুমে। তো বাথরুমে ঢুকে তিনি ওখানে তাদের ওখানে পানি তোলা থাকতো একটা ড্রামে আর কি। তো সেই ড্রাম থেকে পানি নিয়ে তিনি মুখ ধুইছেন। মুখ ধুয়ে তিনি জাস্ট বাথরুমের মানে বাথরুমে যাবেন আর কি, তাদের কমোডের দিকে যাবেন আর কি। এই সময় দেখে যে কমোডের পিছনে যে ভেন্টিলেটরটা আছে, ভেন্টিলেটরতে একটা লম্বা হাত ঢুকছে। হাতটা এত লম্বা যে ওই ভেন্টিলেটর থেকে একদম তার ওই কমোডের ওইখান পর্যন্ত চলে আসছে। তো তিনি ভয়ে প্রচন্ড একটা চিৎকার দিয়ে উনি জ্ঞান হারায় ফেলেন ওইখানে। তো তার যখন জ্ঞান ফিরে তখন তিনি দেখেন যে তিনি বিছনায় শুয়ে আছেন। আব্দুল মোতালেব সাহেব তার মুখের দিকে তাকায় আছেন, ঝুঁকে আছেন, পানি ছিটাইছেন তার মুখে এবং দোয়া পড়তেছেন। তখনও বলে ঠিক আছেন নাকি? তো তখন তিনি বলেন যে হ্যাঁ ঠিক আছি। তো বলে কি হয়েছে, বেউছিলেন কেন, কি দেখছেন? বলে যে এরকম এরকম। কয় বুঝছি, ভেজাল ভালোই নিয়ে আসছেন। তো যাই হোক ওই দিন ওনার সাথে ওই গভীর রাত, তখন রাতের বেলা ঝড় বৃষ্টি হয় এবং ওনার পাশে আব্দুল মোতালেব সাহেব জেগেছিলেন, সারা দোয়া দুরুদ পড়ছেন তিনি, একটা ওয়াজিফার বই ছিল ওইটা পড়ছেন। মানে আর উনি বুঝতে পারেন না, আবু নাসির সাহেব আসলে ভয়ে এমন হয়ে গেছিলেন যে অন্য একটা জগতে চলে গেছিলেন। তিনি বুঝতেই পারেন না আর কি ঘটতেছে। তিনি জাস্ট আবছা ভাবে তার শুধু মনে আছে যে আব্দুল মোতালেব সাহেব ওখানে বসে একটা ওয়াজিফা পড়তেছিলেন।
তো পরদিন দিনের বেলা যখন দিন মানে সূর্য আলো ফুটে গেছে, তো উনি উঠতে তো পারেননি, ভোরের দিকে ঘুমাই গেছিলেন। তো উঠে তাকে বললেন যে নামাজ পড়ে নিতে, নামাজ পড়লেন। তারপরে আব্দুল মুতালেব সাহেব নিয়ে গেলেন, নিয়ে যে ওইখানে যে মিশরীয় লোক তার সাথে কথা বললেন। সে এসে এখানে পারফর্ম করলো, রুকাইয়া পারফর্ম করলো। তিনি নাকি আবার এসব ব্যাপারে ভালো জানেন। রুকাইয়া পারফর্ম করলো এবং তাদের এলাকাটা মোটামুটি টেম্পোরারিলি বন্ধ করলো, এবং এই যে তাদের যে ঘর বাড়ি এই অঞ্চলটা, এবং পরবর্তীতে বলছে যে তাদের যে কফিলকে বলবে এই জায়গাটা আরো ভালোভাবে সিকিউর করে দিতে। তো তাকে স্পষ্টভাবে আবু নাসির সাহেবকে বলছিল এরপরে ভুলেও রাত্রেবেলা জানি তিনি ওই যে উটের খামারের দিকে না যান, এটা যেন না জান। উটের খামারে পরেই পড়ছিল বকরির খামার, মানে বলছে যে ওদিকে যাওয়ারই দরকার নেই রাতের বেলা। এরপর আবু নাসির সাহেব অনেকদিন ওদিকে যান নাই, মানে রাতের বেলা ঘর থেকে বেরোয় হাঁটাচলাই করতেন না অনেকদিন। তা আস্তে আস্তে অভ্যাস হয়েছে, আবার আস্তে আস্তে সাহস ফিরে আসছে, তখন তিনি হাঁটতেন, কিন্তু খামারের দিকে আর যেতেন না। হেঁটে হেঁটে চলে যেতেন ওই যে ক্ষেতের দিকে, গম ক্ষেতের দিকে, ওদিক থেকে ঘুরে আসতেন। মাঝে মাঝে তার ওই যে দু একজন বন্ধু ছিল যারা সুদানের লোকজন, তাদের দু একজনের সাথে গল্প করতেন, বলতেন যে আমার সাথে একটু হাঁটো এই সেই। ওরাও দু একজন একটু রাত জেগে ওনার সাথে হাঁটতো। তো তিনি শুনছেন, পরবর্তীতে তিনি শুনছেন যে উটের খামারে, এটা আমাদের রিলিজনেই বলা আছে যে উটের খামারে নাকি রাত্রি যাপন করা নিষেধ, সেখানে নামাজ পড়াও নিষেধ। তো এগুলা তিনি পরে যখন এগুলো জানছেন তখন তিনি আরও বেশি ব্যাপারে স্ট্রিক্ট হয়ে গেছেন। আর এগুলা টুকিটাকি ব্যাপার স্যাপার তো মানে ওখানে যেহেতু ওই এলাকার মানুষজন অনেক কিছু এক্সপিরিয়েন্স করছে, তারা তো তাকে বলছেই। তো সব ঘটনা তো আর এখন বলা যাবে না, ওনার নিজের এক্সপিরিয়েন্স করে যে ঘটনাটা সেটা বললেন। তো এরকম আরেক ঘটনা আরেকজন ভাই বলছে, সেটাও একটা ছোট ঘটনা, সেটাও আপনাদের সাথে শেয়ার করে ফেলি এই সুযোগে। এই এক্সপিরিয়েন্সটি আমাদের সাথে শেয়ার করেছেন মোহাম্মদ তারেক হোসেন। তিনি লক্ষ্মীপুরের মানুষ, বর্তমান আছেন কুয়েতে। তো কুয়েতে তিনি মরুভূমিতে একটি ফার্মে জব করেন। তিনি লিখেছেন জাকার হয়তো এটাকে বলে, আই ডোন্ট নো। তো যাই হোক, সেই ফার্মে জব করেন, সেটা মূলত হচ্ছে বকরির ফার্ম আর কি, ওখানে বকরি পালন করা হয়। তো সেই ফার্মের মাঝে তার যে ওনার, ওই ফার্মের যে মালিক, তিনি কিছু মোরগ মুরগিও পালেন। তো সেটা শখে পালেন, 30-40টা মোরগ মুরগি হবে সেখানে থাকে। তো সেটাও দেখতে বলছে তাকে। তো তারেক হোসেন সাহেব কিন্তু একাই থাকেন রাতের বেলা সেখানে, আর কেউ থাকেন না। তো রিসেন্টলি যেটা হয়, মানে বেশ কিছুদিন ধরে হঠাৎ করে রাতের বেলা তিনি উদ্ভট একটা শব্দ পান। মনে হয় কেমন জানি একটা মানে গড়গড় একটা শব্দ আসতে থাকে চারপাশ থেকে। তিনি প্রথম ভেবেছিলেন যে মরুভূমির কুকুর কিনা, কারণ এরকম ফার্মগুলোর আশপাশে অনেক সময় মরুভূমির কুকুর আসা যাওয়া করে। তো তিনি এটা চিন্তা করে তিনি মানে একটু শব্দ করছিলেন, তাকায় দেখতেছিলেন যে ঘটনাটা কি, মানে কিছু নাকি। এবং তাদের ফার্মের নিজস্ব একটা কুকুর আছে যেটা বাঁধা থাকে, তো সেটা নাকি খুব জোরে জোরে ডাকা শুরু করে, তখন খুব জোরে জোরে ডাকতেছে, শব্দ করতেছে। তো তিনি ভয়ে ভয়ে দরজা খুলে উকি দেন, দিয়ে দেখেন যে কিছু দেখা যাচ্ছে না। তো মোরগের খাঁচার আশপাশ দিয়ে তার কাছে মনে হচ্ছিল কেমন যেন একটা ছায়ার মতো বড় এরকম সরে যাচ্ছে। তো যাই হোক, তিনি আর রাতের বেলা ভয় বেরোন নাই। তো এরকম তিনি পরে যখন বের হয়ে গিয়ে সকালবেলা দেখেন যে মোরগের খাঁচা ইনট্যাক আছে, ওইটার মধ্যে দরজার মধ্যে এরকম ছোট্টভাবে তালা দিয়ে আটকায় দেওয়া হয় রাতের বেলা। তো সেটা ঠিক আছে, তার যে নেটের দরজা সেটাও ঠিক আছে। কিন্তু তিনি খুলে দেখতে পান যে মোরগের মানে কয়েকটা মোরগের মাথা নাই, পড়ে আছে শরীরটা। তো তিনি খুব অবাক হয়ে যান যে মানে কি ব্যাপার, এটা কেমনে হলো, এবং কোনো রক্তেরও ট্রেস নাই। তিনি চিন্তা করলেন যে এখানে যদি কোনো প্রাণী এরকম ঢুকতো, মানে এরকম মরুভূমির কুকুর, তাহলে তো এখানে মানে এটা খেয়ে ফেলতো বা কিছু করতো বা নিয়ে যেত, এরকম কিছু। তো এরকম কিছু তিনি দেখতে পান না। তো যাই হোক, এটাতে তিনি বেশ ভয় পেয়ে যান, এবং তিনি পরবর্তী দিনেও এরকম একই রকম একটা সিচুয়েশন পান এবং একই রকম শব্দ পান। তো বেশ ভীত হয়ে যান, তারেক হোসেন সাহেব ভীত হয়ে যান, এবং তিনি তার ওনারকে বলেন যে এরকম এরকম ব্যাপার, এখানে এরকম হইতেছে। তো তার ওনারও নাকি তাকে কিছু বলে না, মনে হয় যে সে কিছু বুঝতে পারছে বা কিছু বলেন না। তো এরকম ভাবে সময় পার হয়ে যায়, এবং এর মাঝে তাদের অনেকগুলো মুরগি কিন্তু এরকম মানে এই একই জিনিসের শিকার হয়, এবং মুরগির খাঁচার মধ্যে তালা দেওয়ার পরও। তো এটা নিয়ে তারেক হোসেন সাহেব বেশ ভয় ছিলেন, এবং তিনি চিন্তা করতেছিলেন তার ওনারকে বলবেন যে আমার ভয় লাগে, এবং উদ্ভট কিছু শব্দ পান তাদের এখানে। তো এরপর একদিন ওই ওনারের যে বাবা, তিনি বেড়াইতে আসেন তাদের এখানে, বা তার বাবাকে নিয়ে আসেন ওনার, বা মানে ওনার নিজে কথা বলছিলেন বাবার সাথে, তার বাবা দেখতে আসেন ব্যাপারটাকে। অভিজ্ঞ মানুষ, বেশ বয়স হয়েছে, এবং এই কারণেই হয়তো উনি নিয়ে আসছেন তার বাবাকে। তো তার বাবা এসে ওখানে বসে কফি খেতে খেতে তাকায়, ওখানে গাওয়া খাচ্ছিলেন, গাওয়া খেতে খেতে তাকায় দেখে যে তাদের ফার্ম থেকে একটু দূরেই একটা উটের খামার। তো উটের খামার দেখেই নাকি তাকে বলেন যে উটের খামার এখানে হয়েছে কতদিন, তখন বলে যে 2 মাস। বলে তোমার ইনসিডেন্ট কবে থেকে শুরু হয়েছে? তো তিনি বলেন এরকম 1.5 মাসের মতো। বলে উটের খামারের জন্য হইতেছে, ওখানে খারাপ জিন আসে।
তখন ওই যে উট সম্বন্ধে যেই জিনিসগুলা বলছে যে উটের খামারে রাতের বেলা থাকা নিষেধ, বা ওইটার আশপাশে মানে শয়তান বা খারাপ জিন ঘোরাফেরা করে, এগুলা তাদেরকে বললো। তো এটা শুনে তারেক হোসেন সাহেব একটু মানে ভয় পান। বিশেষ করে তো তার কয়দিন পরই নাকি আস্তে ধীরে সেই উটের খামারটা ওইখান থেকে ওই উটগুলাকে সরায় নেয় ওইখানে, কারণ উট নাকি এক্সচেঞ্জ করতে হয় কতদিন পর পর। তো উট সরায় ফেলে, তো উট সরায় ফেলার কারণে এরপর থেকে নাকি তাদের মুরগি আর ওরকম ভাবে মরে নাই। তো যাই হোক, এটাও তারেক হোসেন সাহেবের শেয়ার করা একটা এক্সপিরিয়েন্স, ছোট্ট এক্সপিরিয়েন্স, তিনি এটা শেয়ার করছেন। আমি পেশায় একজন পেশাদার ফটোগ্রাফার। বিশেষ করে পুরনো স্থাপত্য, জরাজীর্ণ ঐতিহাসিক স্থান, আমার এক লোকালয়ের অজানা ট্র্যাজেডি নিয়ে কাজ করাই আমার কাজ। এই কাজের তাগিদেই আজ থেকে মাসখানেক আগে আমি দিনাজপুরের এক প্রান্তিক গ্রামের শেষ মাথায় তেঁতুল নদীর পাড়ের এক পরিত্যক্ত কালী মন্দিরে যাই। গ্রামের মানুষ বলতো ওই কালী মন্দিরটা প্রায় 250 বছরের বেশি পুরনো। একটা সময় নাকি উগ্র সাধুরা সেখানে অমাবস্যার রাতে নর বলি করত। মন্দিরের ঠিক পাশেই ছিল এক প্রাচীন শ্মশান ঘাট। গ্রামবাসী দিনে দুপুরেও ওদিকে পা বাড়াতো না। আমি দুপুর নাগাদ সেখানে পৌঁছলাম। চারপাশে ঘন বট আর অশোক গাছের ডালপালা, যা মেঝেকে প্রায় অন্ধকারের মতো করে রেখেছে। মন্দিরের ভেতরের কষ্টি পাথরের কালী মূর্তিটার মুখটা অর্ধেক ভাঙা, কিন্তু ওটার রক্তভাব চোখ, তা যেন দুটো কোনো এক জীবন্ত আক্রোশ নিয়ে আমার দিকে তাকিয়েছিল। মূর্তির নিচে জংধরা লোহার এক বিশাল খাড়া আর বলিকাঠ পড়েছিল। আমি সানসেটের সন্ধ্যার আবছা আলোয় কিছু লং এক্সপোজার শট নেওয়ার জন্য মন্দিরের বারান্দায় ট্রাইপড বসিয়ে অপেক্ষা করতে লাগলাম। দেখতে দেখতে যখন সন্ধ্যা গড়িয়ে ঘোর অমাবস্যা রাত নেমে এলো, তখন চারপাশের ঝিঝি পোকার ডাকগুলো হঠাৎ করে স্তব্ধ হয়ে গেল। পুরো বটতলাটা একটা থমথমে অলৌকিক নিস্তবতায় ডুবে গেল। রাত তখন আনুমানিক 1:45। হঠাৎ করেই মন্দিরের ভিতরের একটা জাত কোলে হাড় পোষার মতো করমর শব্দ হলো। সেই সাথে বাতাসে হু হু করে ছড়িয়ে পড়ল চিতার ছাই আর পচা রক্তের তীব্র একটা ঝাঁঝালো গন্ধ। আমি হাতের পোর্টেবল ইমার্জেন্সি লাইটটা জ্বালিয়ে মন্দিরের গর্ভগৃহের দিকে মারলাম। লাইটের আলোটা মূর্তির উপর পড়তেই আমার পায়ের নিচ থেকে মাটি একদম সরে গেল। আমি দেখলাম কুষ্টি পাথরের সে 3 ফুটের কালো মূর্তিটা বেদি থেকে সম্পূর্ণ গায়েব। বেদিটা একদম ফাঁকা হয়ে আছে। ভয়ে আমার বুকটা ধরফর করে উঠল। আমি ক্যামেরা আর ট্রাইপড ফেলে রেখে দরজার দিকে পা বাড়াবো, ঠিক তখনই আমার মাথার ঠিক ওপর থেকে একটা থিকথকে কালচে লাল ড্রপ এসে আমার গালে পড়ল। আমি কাঁপতে কাঁপতে লাইটের আলোটা ওপরের সিলিংয়ের দিকে উঁচিয়ে ধরলাম। আমি দেখলাম সিলিংয়ের জংধরা প্রাচীন লোহার কলিকাঠ বেয়ে ঝুলে আছে একটা দীর্ঘ কুচকুচে কালো শরীর। ওটার গায়ের চামড়া কোনো মানুষের নয়, যেন আলকাতরা মাখানো শ্মশানের পোড়া ছাই। ওটার মাথার লম্বা জট বাঁধা চুলগুলো নিচের দিকে ঝুলছে, আর লাল চোখ দুটো কোটর থেকে ঠিকরে বের হয়ে আসছে। এবং সবচেয়ে বীভৎস ব্যাপার হলো ওটার জিভটা লম্বায় প্রায় 2 হাত লম্বা, যা থেকে তাজা তাজা লাল রক্ত টপ টপ করে ফোটায় ফোটায় নিচে আমার দিকে খসে পড়ছে। আমি আতঙ্কে চিৎকার করতে গেলাম, কিন্তু আমার মুখের ভেতরের নিঃশ্বাস জমাট বেঁধে গেল। সিলিং থেকে সেই কুচকুচে কালো রূপটা
এক লাফে আমার ঠিক 2 ফুট সামনে এসে আছড়ে পড়ল। ওটার হাড়গোড় ভাঙার বিকট একটা শব্দ হলো। এটা একটা হিংস্র পশুর মতো 4 পায়ে ভর দিয়ে মেঝের ওপর দাঁড়িয়ে ওটার 2 হাত বাড়িয়ে দিল আমার দিকে। ওটার নখগুলো ছিল আমার বলি কাঠের খাড়ার মতো লম্বা আর ধারালো। ওটা মেঝের কাদা ছাই আর চিরে ডাইনোসরের মতো হিংস্র গতিতে আমার দিকে তেড়ে এলো। ওটার বরফ শীতল নখগুলো আমার কাঁধ আর বুকের চামড়া পুড়ে মাংসের ভেতরে ঢুকে গেল। ওটা আমাকে এক ঝটকায় তুলে এনে সে মেঝের উপর পড়ে থাকা পুরনো বলি কাঠার উপরেই চেপে ধরল। ওটার বুক চিরে যখন সে আমাকে চেপে ধরার পর ওটার চেরা বুকের ভেতর থেকে একটা শতাব্দী পুরনো ধূপ আর পচা লাশের নিঃশ্বাস আমার মুখের ওপর এসে পড়ল। ওটার গলার গভীর থেকে এক ভুতুড়ে কান ফাটানো গম গমে আওয়াজ ভেসে এলো। 200 বছর ধরে এই বলিকাঠ শুকাইয়া রয়েছে রে, আজ তোর তাজা রক্ত দিয়া রক্তকালের অমাবস্যা পূজা শেষ হইব। এই কথাটা শেষ হতেই ওটা মেঝের থেকে সেই ভারী লোহার জং ধরা খাড়াটা শূন্যে উঁচিয়ে ধরে আমার ঘাড়ে কোপ মারার জন্য প্রস্তুতি নিল। তখন আমিও বুঝে ফেললাম যে আমি আর 1 সেকেন্ড পরেই এই ধাতব খাড়া আমার ঘাড় দুটো দুভাগ করে দিয়ে ফেলবে। আমি আর বাঁচতে পারবো না। তাই আমি আমার বাঁ হাতের কনুই দিয়ে জীবন মরণের শেষ শক্তি একত্র করে ওটার বুকে সজোরে ধাক্কা দিলাম এবং ডান হাতে থাকা মেটালের হাই ইনটেনসিটি লাইটটা সরাসরি ওটার চোখহীন লাল মনেতে দুটোতে ধরে অন করে দিলাম। সেই তীব্র আলোয় ধাক্কায় ওটা একটা নারকীয় চিৎকার দিয়ে পিছনের দিকে ছুটকে পড়ল। ওটার গায়ের চামড়া থেকে ধোঁয়া বের হওয়া শুরু করলো। তখন আমি আর এক মুহূর্ত না ভেবে কাদা ছাই আর ক্যাকটাসের ঝোপের ওপর দিয়ে অন্ধের মতো দৌড়াতে শুরু করলাম। আমি তখনও পিছন থেকে শুনতে পাচ্ছিলাম যে সেই বিশাল খাড়া মেঝেতে আছড়ে মারা ঠাস ঠাস শব্দ আর চিল চিৎকার। যখন ভোর হলো তখন গ্রামের চাষিরা আমাকে রাস্তার পাশেই অজ্ঞান অবস্থায় এবং রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এবং তারা আমাকে নিকটবর্তী একটা হাসপাতালে নিয়ে যায়। আমার প্রায় 2 দিন পরে জ্ঞান ফিরেছিল। তখন আমি দেখলাম যে আমার বুকে আর কাঁধে তখনও ছাই মাখানো 5টা নখের গভীর ক্ষত চিহ্ন বসে গিয়েছিল। পরদিন পুলিশ তদন্তে গিয়ে ওই মন্দিরের বলি কাঠের উপর আমার রক্ত ছাড়া আর কিছুই খুঁজে পায়নি। কিন্তু তারা দেখে আসছিল কোষ্ঠী পাথরের সেই কালী মূর্তিটা আবার তার নির্দিষ্ট বেদিতেই ফিরে আসছে। তফাৎ শুধু একটাই, মূর্তির মুখের মেহগনি রঙের কোষ্ঠী পাথরের তাজা রক্তের লাল ছোপ লেগেছিল। আজও যখন আমি কোনো নিঝুম অমাবস্যার রাতে একা থাকি, দূর থেকে জাত কালো হাড় পোষার শব্দ কিংবা ধূপের গন্ধ আমার পিঠের চামড়া শিরে তোলে। মনে হয় এই বুঝি শ্মশান ঘাটের রক্ত কালি আর বলি কাঠের জন্য আমার ঘাড়ের হিসেব নিতে ধেয়ে আসছে। তো এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আজকের ঘটনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।